আসসালামু আলাইকুম। ফাংশনের তৃতীয় লেকচারে তোমাদের স্বাগতম। আমরা আজকে দেখব হচ্ছে পিরিওডিসিটি অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন, মানে ফাংশনের পর্যায়ভিত্তিক ধর্ম। ঠিক আছে, ফাংশনের পর্যায়ভিত্তিক ধর্ম এটার বলতে কি বোঝাচ্ছি, তোমরা হয়তো ফাংশনের সাইন এক্স এর কার্ভটা দেখছো এরকম। ঠিক আছে, পর্যায়বৃত্ত মানে কি? একটা নির্দিষ্ট পর্যায় পর পর বৃত্তাকারে বা রিভার্স করে কোনো জিনিস। দেখো এখানে আমরা একটা জিনিস দেখো যে এটা সর্বোচ্চ মান, এটা সর্বোচ্চ মান, এটা সর্বোচ্চ মান। আমরা সবাই জানি কি সাইন এক্স এর সর্বোচ্চ মান 1। হ্যাঁ, তো এই 1 মানটা বারবার রিপিট করতেছে না, তো কতক্ষণ পর পর রিপিট করতেছে এই সংক্রান্ত আলোচনা। ঠিক আছে, বলতে পারো সেগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশনের। তো আমরা উদাহরণ দেখব শুধুমাত্র সাইন ফাংশন দিয়ে। হ্যাঁ, এবং সেখান থেকে বাকিগুলো আমরা ডেরাইভ করার চেষ্টা করব। তো y = sin x টা আমরা লিখে রাখি। আচ্ছা, এটার কার্ভটা কি রকম? এটার কার্ভটা হচ্ছে, ঠিক আছে, এরকম একটা কার্ভ। ওকে, এখন একটা জিনিস দেখো যে আমরা গ্রাফ থেকে পর্যায়বৃত্তটা বের করার চেষ্টা করব। একটা জিনিস দেখো যে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে 135, এটা হচ্ছে 180, এটা হচ্ছে 270। ঠিক আছে, ওকে। এখন কথা হলো যে আমি যদি এই পোরশনটুকু নেই, এই পোরশনটুকু যদি আমি নেই, ঠিক আছে, এই পোরশনটুকু নেই, তুমি বলতে পারো দেখেন বা ভাই এই যে এই বরাবর যে ওয়াইটা আছে সে ওয়াইটা কিন্তু 45 এর জন্য রিপিট হয়েছে, 135 এর জন্য রিপিট হয়েছে। তাহলে এটাকে আমরা পর্যায়বৃত্ত বলতে পারি যে এই এই মানে পর্যায়বৃত্ত 135 - 45 মানে কত? 90 ডিগ্রি পর পর মানটা রিপিট হয়েছে। তার মানে আমরা 90 ডিগ্রিকে আমরা সাইন ফাংশনের পর্যায় বলতে পারি। ঠিক আছে, তখন আমি আর্গু করব কি যে সাইন এই 90 ডিগ্রির কারণে এইটুকু অংশে না তোমার হচ্ছে সাইনের ভ্যালুটা রিপিট করলেও, কারণ সাইন 45 আর সাইন 135 এর মান কিন্তু সেম, মানটা রিপিট করলেও তুমি দেখো এই 135 এর সাথে যদি 90 ডিগ্রি যোগ করে কত হয়? 225। 225টা হচ্ছে যে এখানে, এখানে এইটুকুর মান কি রিপিট করছে? তুমি দেখো সাইন 135 এর মান যেটা, সাইন 225 এর মান ঠিক সেটাই, বাট ঋণাত্মক। বোঝা গেছে কিনা? ঠিক আছে, তাহলে আমি কিন্তু চাইলেই 90 ডিগ্রিকে আমরা পিরিয়ড হিসেবে নিতে পারবো না। ওকে, আমরা অন্য কিছুকে নিতে পারি কিনা একটু দেখি। ধরো এখন তুমি বলতেছো ভাই এটা 0, সাইন 180 এর মানও 0, আমি এটা কি নিতে পারি কিনা? আমি বলবো যে না, তখন ওইটাও নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ দেখো যে এই রেঞ্জের জন্য মানটুকু রিপিট হইলেও, এই রেঞ্জের জন্য মানটুকু রিপিট হইলেও এইটুকুর জন্য মান রিপিট হয় নাই। এটার গ্যাপও কিন্তু 180 ডিগ্রি, কারণ 270 - 90 হচ্ছে 180। এখানেও কিন্তু মান রিপিট হয়েছে। দেখো যে সাইন 90 ডিগ্রি মান কত? 1। সাইন 270 এর মান কত? -1। মান তো রিপিট হয় নাই, এক্স্যাক্টলি সেম মান রিপিট করতে হবে। তুমি যদি গ্রাফের দিকে অনেকক্ষণ ভালো করে চেয়ে দেখো তাহলে তুমি দেখবা যে বেসিক্যালি পুরা পর্যায়টা হচ্ছে 2π, মানে 360। 360 এর পরে যে কোনো জায়গায় এই যে 300 এই রেঞ্জটুকু যে কোনো জায়গায় ফিট করো, এখান থেকে এর মধ্যে ফিট করো, দেখবা যে সেম মান আসছে। এখান থেকে এই পর্যন্ত ফিট করো, দেখো সেম মান আসছে। এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসো বা পিছনে নিয়ে আসো, এখান থেকে এই যে কার্ভটা যে এরকম, এই পর্যন্ত নিয়ে আসো, যে কোনো জায়গায় নিয়ে আসো, দেখবে সেম মান হচ্ছে বারবার রিপিট করতেছে। 2π যদি হয় রেঞ্জটা, তাহলে আমরা সাইন এক্স এর মৌলিক পর্যায় আমরা 2π বলতে পারি। একইভাবে তুমি যদি cos x কে দেখো, cos x এর মৌলিক পর্যায় হচ্ছে 2π, sec x এরটা দেখবা 2π, cosec x এরটা দেখবা হচ্ছে 2π। সবকিছুর তোমার হচ্ছে পর্যায় হচ্ছে 2π। ঠিক আছে, আবার যদি tan এরটা দেখো, তোমাদের tan এর কার্ভটা মনে আছে কিনা একটু দেখি। এ বাবারা তোমরা খাতায় খাতায় আঁকাও, আমি এখানে একটু আঁকাই। সেটা হলো এটা tan x এর কার্ভ ছিল হচ্ছে এরকম, এবং আমি বলছিলাম যে tan 90 ডিগ্রিতে কোনো মান নাই, tan - 90 ডিগ্রিতে কোনো মান নাই। এরপরে যে tan 90.something আবার শুরু হয়েছে। ঠিক আছে, এই যে এরকম একটা মান শুরু হয়েছে। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝতেছি? দেখো tan এর ক্ষেত্রে কিন্তু এরকম জিনিস নাই, এরকম জিনিস নাই, মানে এরকম ওঠানামা নাই, জাস্ট একটা জিনিসই আছে, শুরু হয়েছে শেষ হয়েছে, মাঝখানে একটা ম্যাথ ইরর আছে, শুরু হয়েছে শেষ হয়েছে, ম্যাথ ইরর আছে, এভাবে আগাইতেছে। ঠিক আছে, এর মতো কিন্তু ঢেউয়ের মতো ব্যাপার নাই। ঠিক আছে, তাহলে tan x এর ইয়েটা কি? আমরা জানি যে -90 তে একটা কি আছে? ম্যাথ ইরর আছে বা অসীমতট আছে, +90 তে একটা আছে। তার মানে sin x এর ক্ষেত্রে tan x এবং cot x উভয়টার ক্ষেত্রে সেম। উভয় ক্ষেত্রে তোমার হচ্ছে পর্যায় হচ্ছে এইখান থেকে এইটুকুর যে রেঞ্জ, মানে 180 ডিগ্রি, -90 থেকে +90, এই 180 ডিগ্রি হচ্ছে বা
পাই, এটা হচ্ছে cot x বা tan x এর হচ্ছে মৌলিক পর্যায়। এর পর পর হচ্ছে মান রিপিট করে, কারণ তুমি এই যে এখানে দেখো সেম, তুমি যদি এই পোরশনটুকু, এই রেঞ্জটুকু যেখানে ফিট করো, এই যে এখানে ফিট করো, ধরো এই যে এখান থেকে এইটুকুতে ফিট করো, তারপরেও মান সেম আসবে, সব জায়গাতে মান সেম আসবে। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের tan x এবং cot x এর মৌলিক পর্যায়। এখন এখানে একটা কথা হলো যে ভাই আমি যদি 45 থেকে 135 রেঞ্জ নেই, এর মধ্যে তো মান রিপিট হচ্ছে না tan 90-তে, তাহলে ঘটনা কি দাঁড়ালো? এখন ঘটনা যেটা দাঁড়াইলো সেটা হলো যে ওখানে তো ম্যাথ ইরর, ঠিক আছে, ওখানে ম্যাথ ইরর। আর যে জিরো, আর তুমি যখন এই রেঞ্জটা নিবা tan 90 -90, এখানে একটা ব্যাপার আছে যে tan এক্স্যাক্টলি 90 আর এখানে 90-তে কোনো ভ্যালু নাই, ঠিক আছে। তার মানে কি 90 ঘর পর হচ্ছে কি ম্যাথ ইররটা ফিরে আসতেছে। যখন তুমি tan 45 থেকে tan 135 নিবা, এর মধ্যেও কিন্তু তোমার একটা ম্যাথ ইরর পড়ছে কত, tan 90-তে, আর tan 45-এ আর হচ্ছে তোমার tan 135-এ মান সেম, tan তারপর হচ্ছে হ্যাঁ এরকম করে মান হচ্ছে সেম। সো তুমি যে কোনো জায়গায় পোরশনে নাও, তুমি যদি বলতে পারো যে ভাই -90 থেকে +90-তে দুইটা ম্যাথ ইরর পড়তেছে, আর 135 থেকে 100 তোমার কি বলে 100 হচ্ছে 45 থেকে 135-এ তো সেম মান রিপিট করতেছে, ঠিক আছে, একটা ম্যাথ ইরর আসতেছে, তো দুইটা তো ভিন্ন বিষয় হয়ে গেল। ব্যাপার সেটা না হচ্ছে কারণ tan 45 আর tan 135-এর মান কিন্তু সেম। এখন ম্যাথ ইরর কয়টা রিপিট পড়ছে, দ্যাট ইজ নট দ্য ইস্যু হিয়ার, ঠিক আছে। এখানে ইস্যু হচ্ছে মান রিপিট হচ্ছে কিনা ওই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, এবং ওর চেয়ে ছোট কোনো রেঞ্জের জন্য। যেমন আমরা যখন সাইনটা যখন আঁকাইলাম তখন কি হলো, তখন আমরা একবার 90 দিয়ে ট্রাই করে দেখলাম, একবার 180 দিয়ে ট্রাই করে দেখলাম, একটা সার্টেন রেঞ্জের জন্য মান রিপিট করতেছে, বাট অ্যাজ এ হোল, ঠিক আছে, পুরা হোলনেসের কারণে ওইটা হোলনেসের জন্য ওই মানটা রিপিট হচ্ছে না। সেম এখানে মান রিপিট হওয়াটা সেম, পর্যায়বৃত্ত আসতেছে কি আসতেছে না, ঠিক আছে। যাই হোক, এরপর আচ্ছা এখানে আমরা যদি একটু tan এবং cot এই দুটার পর্যায় হচ্ছে পাই, বাকিগুলোর হচ্ছে পর্যায় হচ্ছে 2 পাই। আচ্ছা এখানে আরো কিছু বোঝার বিষয় আছে, সেটা হলো যে বুঝলাম যে sin x এর পর্যায় হচ্ছে কত 2 পাই, তাহলে আমাকে বলেন sin 2x এর পর্যায় কত, sin 2x এর পর্যায় কত। তাহলে আমরা যখন sin 2x গ্রাফটা আঁকাইছি তখন কি হয়েছে, ফাংশনটা x অক্ষ বরাবর সংকুচিত হয়ে আসছে না। তার মানে এটা যদি sin x এর গ্রাফ হয়, তখন sin 2x এর গ্রাফ ছিল হচ্ছে এরকম, সরি ঠিক আছে, এরকম একটা কিছু একটা ছিল। যাই হোক আমার এইটুকু বাদ দাও, এই যে এইটুকু। তার মানে কি এই যে 90-র অংশটুকু, এই যে চূড়ার অংশটুকু, এই জিনিসটা তোমার কি হয়েছে, আমরা একটু ডেসমসে দেখার চেষ্টা করি, দাঁড়াও আমার আঁকানো ঠিক হচ্ছে না। ওকে, এখানে দেখি sin x, এরপরে দেখি sin sin 2x। ওকে, এই যে এখানে দেখো, এই যে এই লালটা এটা হচ্ছে মেইন ফাংশন sin x, এই নীলটা হচ্ছে sin 2x। তাহলে দেখো যে আমি বলছিলাম শুধু যদি লালের কথা কনসিডার করো, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে মৌলিক পর্যায়, ঠিক আছে। ওকে, আমি যখন sin 2x করছি তখন কি করছে, এই যে লালটা যে পুরোটা ছিল এই জিনিসটা সংকুচিত হয়ে এই যে এখানে চলে আসছে, কারণ এখান থেকে শুরু হয়ে এই যে পুরোটা হচ্ছে একবার রোটেশন, সে রোটেশনটা সংকুচিত হয়ে 180-তে চলে আসছে নীলেরটা যখন sin 2x লিখছি। তার মানে আমি sin x কে যত দ্বারা গুণ করছি তার পর্যায়টা তত গুণ কমে আসছে। যখন লাল ছিল তখন কত হয়েছে, সাইন পর্যায়বৃত্ত 360 ডিগ্রি ছিল, মানে 2 পাই। যখন sin 2x করছি মানে x কে 2 গুণ করছি, তখন 360-এর অর্ধেক পরিমাণ এটা কিন্তু সংকুচিত হয়ে আসছে। তখন দেখো 180 থেকে কিন্তু এখানে রিপিট হওয়া শুরু করছে। তার মানে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম হলো যে sin x এর সাথে যদি কোনো সংখ্যা গুণ থাকে, অর্থাৎ y sin ax যদি থাকে, তাহলে এর পর্যায় হবে হচ্ছে 2 পাই ডিভাইডেড a। আরেকটা মজার কথা, a ঋণাত্মক হোক ধনাত্মক হোক, এর পরম মানটা কিন্তু এখানে 2 পাই দ্বারা ভাগ যাবে। একইভাবে cos, একইভাবে sec, একইভাবে cosec, ঠিক আছে। ওয়েট, এখন তাহলে tan এবং cot এর জন্য কি হবে,
আমি নিজে না বলে তোমাদের গ্রাফে দেখাই কি হয়। tan x গেল, tan 2x, দেখো কি হলো, এই যে সবুজটা হচ্ছে tan x, বুঝো কথা, নীলটা কি tan 2x। তাহলে tan x এর পর্যায় কত ছিল, পাই, তাহলে tan 2x হলে কি হবে, এই জিনিসটা দেখো তো, এর অসীম তট, এই যে নীলটা চিন্তা করো, নীলটা হচ্ছে tan 2x, এটা আরো একটু চেপে আসছে না, ঠিক আছে, তার মানে আগের জিনিসটাকে আরো 2 গুণ ছোট করে দিছে। সেক্ষেত্রে tan x এর আগে tan x এর পর্যায়বৃত্ত পিরিয়ডিসিটি ছিল পাই, তাহলে tan 2x এরটা হবে যে 2 পাই। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে এই জিনিসটার পরম মান বসবে, যদি -2 থাকে তাহলে 2 বসবে, 2 পাই। বোঝা গেল কিনা, বোঝা গেল। আচ্ছা, এরপরে কথা হলো যে sin nx, n যে কোনো জোড় সংখ্যা, কি সংখ্যা, যে কোনো জোড় সংখ্যা, বিজোড় না কিন্তু, এবং পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে পর্যায়বৃত্ত কিরকম হবে। আমি একটু গ্রাফ আঁকানোর চেষ্টা করি। সাইন যদি এর উপর জোড় সংখ্যা থাকে, মানে ধরো সাইন স্কোয়ার, সাইন টু দি পাওয়ার 4, সাইন টু দি পাওয়ার 6, যখন কোনো জোড় সংখ্যা থাকে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে সকল সাইনের মান পজিটিভ না, তখন কিন্তু গ্রাফটা কিন্তু এরকম, এটা সাইনের গ্রাফ, তখন কিন্তু সকল গ্রাফ হয়ে যাবে এরকম। ঠিক আছে, আমরা একটু ডেসমসে দেখি, চলো আমরা একটু ডেসমসে দেখি। সাইন এক্স স্কোয়ার, দেখো সকল এক্স যেহেতু সকল মান কিন্তু ধনাত্মক, সব উপরে চলে আসছে, রাইট। তাহলে তুমি এখানে একটু চিন্তা করো যে এখানে পর্যায়বৃত্ত পিরিয়ডিসিটিটা কি হচ্ছে সাইন এক্স স্কোয়ারের ক্ষেত্রে, সাইন এক্স স্কোয়ারের ক্ষেত্রে, যখন যেহেতু সকল ধনাত্মক মান, আগের সাইন ফাংশনে আমাদের সমস্যাটা কি ছিল, আহা এটাও লাল দিছে। আচ্ছা, নিচের এই লালটা দেখতেছো কি সাইন এক্স না, আচ্ছা এটা সাইন এক্স। এখানে দেখো আমরা সাইন এক্স এর কার্ভ ছিল হচ্ছে এই যে এইটাকে আমি 180 ডিগ্রি পিরিয়ডিসিটি কেন নেই নাই, বা 90 ডিগ্রি কেন নেই নাই, কারণ এখানে আর এখানে মান রিপিট করলেও এই 180 ডিগ্রি গ্যাপের জন্য মান রিপিট করতেছে না। কেন করতেছে না, কারণ এখানে মান পজিটিভ, এখানে মান হচ্ছে ঋণাত্মক, রাইট। কিন্তু আমি যখন সাইন এক্স স্কোয়ার করবো, পুরো গ্রাফটাই তো এক্স এর উপরে, এখানে তো আমার ঋণাত্মক পজিটিভ এবং ধনাত্মকের কোনো ব্যাপার নাই, তাহলে চাইলেই আমি এই যে পাই যেটা 180, এটাকে আমি ইউজ করতে পারি পিরিয়ড হিসেবে। কারণ কি, কারণ মাইনাস এবং প্লাসের কোনো ঝামেলা নাই। আচ্ছা, 90 কেন নিচ্ছি না, 90 নিলে হবে না বাবা, দেখো এই যে এখানে নিলে, এই যে এটা যদি 90 গ্যাপ হয়, তুমি দেখো এই পজিশন নিলে হবে না, কারণ এটার যে মান এটার মান সেম না। বাট 180 নিলে হবে, 180 নিলে হবে, এটা আমরা গ্রাফেই দেখতে পারবো কেন হবে। এই যে এটা অফ করে দেই, এই যে 180 মান কই থেকে কই পর্যন্ত বলো, 180 মান এই যে এইটাকে যদি আমি হরাইজন্টাল এই যে এক্সিসটাকে ধরি, তাহলে দেখবো যে এখান থেকে যে এই পর্যন্ত হচ্ছে 180, এখানে কিন্তু কোনো মান রিপিট করতেছে না। তাহলে সাইন, কজ, কসেক, সেক এগুলোর উপরে যদি পাওয়ার স্কোয়ার থাকে, পাওয়ার যদি স্কোয়ার থাকে, তাহলে তার বা অথবা 4 থাকে, অথবা 6 থাকে, অথবা 8 থাকে, মানে কোনো জোড় সংখ্যা থাকলে তার পিরিয়ড হচ্ছে পাই। ঠিক আছে, একইভাবে তোমাদেরকে দেখানো যাবে যে যদি সাইন পাওয়ার বিজোড় সংখ্যা থাকে 1, 3, 5, 7 এসব থাকে, তাহলে কিন্তু সাইন এক্স এর মানটা, সাইন কিউব এক্স এর মানটা ঋণাত্মক ধনাত্মক উভয়ই হওয়া সম্ভব। সেক্ষেত্রে কিন্তু আবার ওই প্লাস মাইনাসের ব্যাপারটা চলে আসে, তখন কিন্তু পিরিয়ড হবে হচ্ছে 2 পাই। বোঝা গেল কিনা? সো আমরা যদি সাইন কিউব 5x এটার পিরিয়ড নির্ণয় করতে চাই, তাহলে সাইন কিউবের জন্য পিরিয়ড কত, 2 পাই, এক্স এর সাথে 5 গুণ আছে, তাহলে ডিভাইডেড 5, এটাই হচ্ছে আর পিরিয়ড। বোঝা গেল? যদি cos টু দি পাওয়ার 4 5x, তাহলে এর পিরিয়ড কত, যেহেতু টু দি পাওয়ার 4, তাহলে পিরিয়ড হচ্ছে 4, একে 5 দ্বারা ভাগ করে দাও, শেষ। বোঝা গেল? সেম গল্প ট্যান এবং কটের জন্য না। ট্যান এবং কটের জন্য যতই তুমি বর্গ করো, যতই তুমি ইয়া করো, মানে কিউব করো, মান কিন্তু সবসময় সেম থাকবে। কেন সেম থাকবে চলো একটু দেখার চেষ্টা করি, এটা কার্ভ দিয়ে দেখার চেষ্টা করি। ধরো এটাকে দেখি tan x, ঠিক আছে,
দেখো tan x এর কার্ভটা কি রকম, tan x এর কার্ভ, tan x এর পর্যায়বৃত্ত কত ছিল, পাই ছিল। এখন যে জিনিসটা নিজেই পর্যায়বৃত্ত ধর্ম পাই হয়ে আছে ওটাকে আমি যদি বর্গ করি, ঠিক আছে ওর কোনো ঋণাত্মক মান আসতেছে না, এটা সত্য কথা, কটেরও কোনো ঋণাত্মক মান আসতেছে না, এটাও সত্য কথা। বাট তুমি ওই জিনিসটাকে সংকুচিত করে আর কত করতে পারবা, মানে sin x এর ক্ষেত্রে যে কি হলো, sin x এর ক্ষেত্রে বা cos x এর ক্ষেত্রে 2π ছিল কেন, ঋণাত্মক ধনাত্মকের কারণে, ওর চেয়ে শর্টে হইতো। কিন্তু sin x cos x এ কিন্তু অসীম তট ছিল না। মানে হরিজন্টাল লাইন টেস্টে আমি যদি একটু আঁকাই, হরিজন্টাল লাইনে sin x এর গ্রাফ কেমন ছিল, এই যে এরকম ছিল। এখানে আমি 2π কেন নিছি হচ্ছে ঋণাত্মক ধনাত্মকের কারণে, ঠিক আছে, এবং এমন কোনো মান নাই যে এরকম করে চলে গেছে বা এরকম করে চলে আসছে, ঠিক আছে। কিন্তু tan এর ক্ষেত্রে ঋণাত্মক ধনাত্মক মান আছে, একই সাথে অসীম তট আছে। এই জন্য অসীম তট যখন থাকবে তখন ওই যে ওর যে একটা পর্যায়বৃত্ত ছিল পাই, তুমি যখন এখানে স্কয়ার করতেছো ঠিক সেম দেখো এই যে -90 +90 এর মধ্যেই কিন্তু এটা ফ্ল্যাকচুয়েট করতেছে, ঠিক আছে। এই যে এখানে একটা অসীম, এখানে একটা অসীম তট, বাট এর পাই পর্যন্ত অংশই আছে। কারণ তুমি ওটার সাথে যদি মিলাও যে এখানে তো ভাই ঋণাত্মক ধনাত্মক নাই, বাট এখানে অসীম তট আছে, সো এটা পাইয়ের চেয়ে কম করা, 180-র চেয়ে কম করানো সম্ভব না। বেসিক্যালি কোনো সাইন ফাংশন এরই আসলে 180-র চেয়ে পিরিয়ড কম থাকে না, যদি তার মূল ফর্মে থাকে, ঠিক আছে। এখন কথাটা বলা দিয়ে এখানে একটা 5 গুণ দিয়ে দিই, দেখো কেমন হয় ফাংশনটা। দেখছো অনেক সংকুচিত হয়ে আছে, x এর সাথে যেতে গুণ দিছি। এখন কিন্তু কি হবে, আমি যেটা বললাম tan cot এর পাওয়ার জোর বিজোড় হোক যেটাই হোক, এর মূল পর্যায় হচ্ছে কি পাই, ঠিক আছে। এখন যেহেতু 5 দিছি তাহলে π/5। সাইন এবং কজের ক্ষেত্রে যেমন স্কয়ার বা অন্যান্য কিছুর ব্যাপার ছিল, জোর হলে বিজোড় হলে, ট্যান বা কটের ক্ষেত্রে কিন্তু সেই কোনো ব্যাপার নাই। ওকে, এরপরে আমাদের হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম চলে গেল। এরপরে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটা তো আমরা একটু আগে গল্প করছি, ক্লাস 2-তে আমরা গল্প করছি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা পড়বো লগারিদমিক এবং এক্সপোনেনশিয়াল ফাংশন। তার আগে আমরা একটু অসীম তটটা দেখে নেব। অসীম তট বলতে কি বোঝাচ্ছে? অসীম তট বা ইংলিশে বলে হচ্ছে অ্যাজাম্পটোট। এটা বোঝাচ্ছে হচ্ছে যে কোনো বক্ররেখার সাথে সম্পর্কিত সরল রেখা যেখানে কিনা x অথবা y অথবা x ও y এর মান অসীম পর্যন্ত বৃদ্ধির সাথে সাথে বক্ররেখা ও সরলরেখার দূরত্ব শূন্য হয়। এর মানে আমি কি বোঝাচ্ছি? এর মানে বোঝাচ্ছি হচ্ছে দেখো যে এটা একটা কার্ভ, তোমরা কেউ বলতে পারবে এটা কি কার্ভ? y is equal to x, y is equal to y is equal to 1/x কার্ভ এটা, ঠিক আছে। তোমরা ডেসমোস অ্যাপে দেখতে পারো। তো যাই হোক, তো এখানে তুমি দেখো যে আমি যদি x এর মান কিন্তু এখানে নট ইকুয়াল টু 0, রাইট? ঠিক আছে। আচ্ছা, এছাড়া x এর মান যত আমি পজিটিভ নেই, তত কি হয়? আমি ঋণাত্মকটা আপাতত কনসিডার করতেছি, যত যদি পজিটিভ নেই এক্সেপ্ট 0, তাহলে x এর মান যত বাড়বে, অর্থাৎ x এই চিহ্নটাকে বলে টেন্ডস টু, মানে যেদিকে অ্যাপ্রোচ নিচ্ছে, হ্যাঁ, ইনফিনিটি, মানে ইনফিনিটির দিকে, x = 1000, 10,000, 50,000 হোয়াটএভার যখন যাবে, তখন যেহেতু হরটা বড় হবে, তখন y এর মানটা তখন কমবে না, এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে যাবে না? দেখো, তার মানে এই দিকে x যত বাড়তেছে y এর মান কিন্তু একদম আস্তে আস্তে 0-র দিকে হচ্ছে।
বাট তুমি যদি এক্স পার্টিকুলারলি কোনো মান বসাও 1 কোটি 10 কোটি 10 বিলিয়ন বা হাবিজাবি যা আছে সবকিছু দেখবো কখনোই এটা জিরোর কাছাকাছি যাচ্ছে না, বাট মনে হচ্ছে জিরো খুবই কাছে। তো দ্যাট মিনস এই কার্ভটা আস্তে আস্তে আসলে ওয়াই এক্সিসকে টাচ করতে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে অ্যাজিউম করা হচ্ছে এক্স যদি ইনফিনিটি হয় তাহলে ওয়াই এর মান কিন্তু জিরো, রাইট। তো সেই ক্ষেত্রে এই রেখাটা, এই রেখাটা যেটাকে বলতেছি হচ্ছে আমরা, তোমরা সরল রেখায় পড়ছো, এই রেখার সমীকরণটা কি? এই রেখাটা হচ্ছে y = 0 রেখার সমীকরণ, অর্থাৎ x অ্যাক্সিস। এই সরল রেখাটা কিন্তু এই বক্ররেখার সাথে যখন x এর মান অসীমভাবে বৃদ্ধি করতেছি তখন কি হচ্ছে, তখন কিন্তু মানে ওদের দূরত্ব হচ্ছে 0 হয়ে যাচ্ছে, যেহেতু y এর মান তখন হচ্ছে 0, তার মানে এই রেখা আর বক্ররেখাটা কিন্তু একই হয়ে যাচ্ছে। একইভাবে আমি যদি x এর মানটা তোমার হচ্ছে ইয়ের দিকে নিয়ে আসি, x এর মান যদি হচ্ছে আমি 0-র খুব কাছাকাছি একটা মানের দিকে নিয়ে আসি, ঠিক আছে, যেমন 0.0000000001, হ্যাঁ, এরকম কোনো মান দেই, তাহলে এটা যেহেতু অনেক ছোট হচ্ছে y এর মানটা অনেক বৃদ্ধি পাবে না। দ্যাট মিনস এখানে দেখো যে আমি এই যে 0 বিন্দুর দিকে যত আগাচ্ছি তত কিন্তু এই y এর মানটা তত বৃদ্ধি পাচ্ছে, এক পর্যায়ে অসীম হয়ে যাবে, রাইট। সো এই রেখার সাথে এই রেখাটা কিন্তু আপাতভাবে মিলতেছে না, বাট আমরা তো এখানে 0 বসাতে পারতেছি না, বাট 0 যদি বসাতে পারতাম, 0 খুব কাছাকাছি একটা ভ্যালু যে আমরা দেখতে পারবো যে কি y এর মানও যা এটা হচ্ছে y এর মানটা অসীম চলে আসতেছে, ঠিক আছে। এখন এখানে বলতে পারো যে ভাই এখানে তো বললেন যে মান অসীম পর্যন্ত বৃদ্ধির সাথে, ঠিক আছে, এই কথাটা তুমি চাইলে বলতে পারো, কিন্তু আপনি যখন বিপরীত উদাহরণটা দিলেন যে x এর মান 0-র কাছাকাছি গেলে এখানে তো বৃদ্ধি হচ্ছে না, ওয়েল তুমি চাইলে এই ফাংশনটাকে তখন বিপরীতভাবে কল্পনা করতে পারো। তখন এই যে এই রেখাকে তখন কল্পনা করতে পারো x, এটাকে y, তার মানে তুমি যদি এটাকে আমি তখন কি লিখবো, তখন লিখবো x = 1/a y। তখন যদি বিপরীতভাবে চিন্তা করো তাহলে কিন্তু ওই কোয়েশ্চেনটা আর থাকতেছে না, মানে আমি সেই হিসেবে অসীম লেখাটা কিন্তু ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তো এই অ্যাজাম্পটর, তাহলে আমি এই সরল রেখাটাকে আমি অ্যাজাম্পটর বলতেছি। তাহলে অ্যাজাম্পটর কিন্তু অনেক টাইপের হইতে পারে, যেমন শুধুমাত্র x বৃদ্ধি করলে, শুধুমাত্র y বৃদ্ধি করলে, অথবা x y দুটাই বৃদ্ধি করলে। যেমন একটা অ্যাজাম্পটর হইতে পারে এরকম, যেমন একটা হইতে পারে এই যে এরকম, এইটা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা অ্যাজাম্পটর হইতে পারে, যেমন আমি একটা সরল রেখা দেখাই, যেমন হচ্ছে y = 1/x + 1। এইখানে দেখো, এখানে x should not be equal to 0 না, x + 1 should not be equal to 0, তার মানে x should not be equal to -1, রাইট। তার মানে x = -1 বিন্দুতে কিন্তু এর অ্যাজাম্পটরটা আছে, কারণ এখানে x 0 হইতে পারবে না, এইজন্য কি হইছে, এই যে এখানে তোমার কি কোন এই রেখাটা এখানে অ্যাপ্রোচই করে না, x 0-র কাছাকাছি এটা টাচই করে নাই, রাইট। যখন x should not be = 1, তার মানে তখন কি হবে, তখন এই রেখাটা হবে হচ্ছে, আমি যদি একটু আঁকাই, তখন এই অ্যাজাম্পটরটা হবে হচ্ছে যে এরকম, x এটা তো -1, এটা তো -1, তখন এই অ্যাজাম্পটরটা কিন্তু ধরো এটা ডট 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 ডট, এটা হচ্ছে x = -1 রেখা, যেটা আমি আঁকাইলাম, আরো সুন্দর করে আঁকাই, এই যে এইটা, হ্যাঁ। তখন কিন্তু আমার এই সরল রেখাটা হবে কি রকম, এই যে এরকম একটা সরল রেখা হবে, সরি একটু ভুল হয়ে গেল, সরি, রেখাটা হবে তখন এরকম, বুঝতে পারছো? তখন কিন্তু অ্যাজাম্পটরটা এটা। তাহলে আমরা অ্যাজাম্পটরের সমীকরণে এই ক্ষেত্রে পাইতে পারি যে বিন্দুতে 0 বা ম্যাথ এরর আসবে, সেই বিন্দুতে তোমার হচ্ছে ওই বিন্দুতে হচ্ছে অ্যাজাম্পটরটা হবে। তো অনেক টাইপের অ্যাজাম্পটর হয়, যেমন আমি যদি বলি y অক্ষের সাপেক্ষে অ্যাজাম্পটর, যেমন সেটা হইতে পারে হচ্ছে এই যে এরকম একটা সমীকরণ হইতে পারে, এটা হইতে পারে, হ্যাঁ। আবার হচ্ছে তোমার হচ্ছে কেমন হইতে পারে যে এরকম একটা সমীকরণ হইতে পারে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু এই যে এখানে যদি আমি একটা সরল রেখা টানি, এই রেখার সাথে এটা আস্তে আস্তে যাচ্ছে ইনফিনিটিতে, যে এদের ডিসটেন্সটা 0 হয়ে যাবে, ঠিক আছে। মোদ্দা কথা হচ্ছে x বৃদ্ধির সাথে সাথে অ্যাজাম্পটর আসতে পারে, y বৃদ্ধির সাথে আসতে পারে, x y বৃদ্ধির সাথে আসতে পারে, এটা ফাংশন ভেদে ডিফার করে। আমি x এরটা দেখাইলাম, এই যে এটা, y টাও দেখানো সম্ভব, এই যে এটা, যদি আমি ইকুয়েশনটা লিখি নাই, শুধু গ্রাফটা দেখাইছি, এই যে এটার কথা বলতেছি, x এবং y বৃদ্ধির সাথে সাথেই আবার আসতে পারে, সেটা আমি একটা দেখাচ্ছি। আমি একটা ডেসমোস একটা গ্রাফ লিখে রাখছি, এই যে এটা দেখো, এটার ইকুয়েশনটা কি, এটার ইকুয়েশন হচ্ছে x² - x + 4 / 2x - 4, ঠিক আছে। তাহলে এই যে এখানে কত লিখছি,
এখানে 2x প্লাস 4 লিখছি না, 2x প্লাস 4 লিখছি তো, ওয়েট, তার মানে এটা শুড নট বি ইকুয়াল টু 0, দ্যাট মিনস x শুড নট বি -4 ডিভাইডেড 2 শুড নট বি ইকুয়াল টু -2, রাইট? তাহলে দেখো এই দেখো, এই তো এই বরাবর কিন্তু একটা অ্যাজাম্পটর আছে, রাইট? এই বরাবর একটা অ্যাজাম্পটর আছে না, দেখো এটা যত নিচের দিকে যাচ্ছে, সরি হ্যাঁ, আচ্ছা ওই রেখাটা চলে যাচ্ছে, তুমি যদি একটু জুম করে দেখো, এটা জুম করে দেখার চেষ্টা করো, ঠিক আছে? জুম আউট করা যাচ্ছে না বাই দ্য ওয়ে, যাই হোক, এই রেখা বড় একটা হচ্ছে অ্যাজাম্পটর আছে, সেটাই হচ্ছে x ইজ ইকুয়াল টু -2, এই দেখো -2 বিন্দুতে এখানে সেই এটা আছে, এটা -5, এটা -4, এটা -3, এটা -2, -2তে এই অ্যাজাম্পটরটা আছে, ঠিক আছে? আরেকটা অ্যাজাম্পটর আছে, এটা কিন্তু কিসের সাপেক্ষে? এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল একটা অ্যাজাম্পটর, রাইট? ঠিক আছে, আরেকটা অ্যাজাম্পটর আছে, সেটা হচ্ছে যে এটা একটা অ্যাজাম্পটর। এই অ্যাজাম্পটরে তুমি দেখো x এর মানও বৃদ্ধি হচ্ছে, এটা যেহেতু উপর দিকে যাচ্ছে, কার্ভটা যেহেতু উপর দিকে, মানে কার্ভটা কিন্তু এরকম না, এরকম কোনো কার্ভ না, এটা যেটা শুধু x অক্ষের দিকে যাচ্ছিল, কিন্তু এই কার্ভটা কিন্তু উপর দিকে উঠতেছে, দ্যাট মিন্স x এবং y উভয় দিকে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু x এবং y, অর্থাৎ এই যে এই পয়েন্টের x y আছে, এই পয়েন্টের আছে, তার মানে x y যত বৃদ্ধি করতেছো, দুইটাই যখন বৃদ্ধি করতেছো, এটা ভবিষ্যতে যে মানে ইনফিনিটি লেভেলে গেলে এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব তো 0 হবে, পিছনের দিকেও সেম কথা। তো এটা একটা উদাহরণ, এই যে এই সমীকরণটা হচ্ছে x এবং y উভয় পরিবর্তনের সাপেক্ষে, মানে বৃদ্ধির সাপেক্ষে তোমার হচ্ছে অ্যাজাম্পটরের ইকুয়েশন, ঠিক আছে? আর হচ্ছে শুধু x এর ক্ষেত্রে তো বললাম y = 1/x, হ্যাঁ? একইভাবে তোমাদের কাজ থাকবে হচ্ছে y অক্ষের y বৃদ্ধির সাথে সাথে অ্যাজাম্পটর আসতেছে, এরকম একটা উদাহরণ বের করা। যাই হোক, তো আমরা যেহেতু অ্যাজাম্পটরটা শিখে ফেললাম, এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে লগারিদমিক এবং এক্সপোনেনশিয়াল ফাংশন, রাইট? সেটা হলো ওকে, সবার আগে আমরা দেখব এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল বলতে ফাংশন, এক্সপোনেনশিয়ালে কি বোঝাচ্ছে সেটা হলো যে y = bx। আচ্ছা, b এর মান কিন্তু ইও হইতে পারে, যেটাকে তোমরা ন্যাচারাল লগ না কি জানি পড়ছো, যাই হোক, আবার অন্য কোনো মানও হইতে পারে। এটাকে পার্টিকুলারলি অনেক সময় এক্সপোনেনশিয়াল বলা হয়, বাট এক্সপোনেনশিয়াল ফাংশন এটাকেও বলা হয়, যেটা বাংলা হচ্ছে সূচকীয় ফাংশন। যাই হোক, এখানে y = b⁴x, এই ফাংশনের গ্রাফ এবং ডোমেন রেঞ্জ নিয়ে আমরা আলোচনা করব এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তোমরা কি মনে আছে যে ক্লাস 9-10 এর হায়ার ম্যাথে তোমাদের সূচকীয় এবং লগারিদমীয় ফাংশন একটা চ্যাপ্টার ছিল, সেখানে এখানকার প্রপার্টি নিয়ে ডিপ আলোচনা করছে, বেসিক আলোচনা করছে। তোমাদের কি মনে আছে কিনা যে এখানে b শুড বি গ্রেটার দ্যান 0 এন্ড b শুড নট বি ইকুয়াল টু 1, এরকম একটা শর্ত দেওয়া ছিল, ঠিক আছে? এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া, যে b = 1 হলে কি সমস্যা? দেখো, যে যদিও সে 9-10 এটা আলোচনা হয়েছে, আমি আবারও বলতেছি, তুমি যদি এটা 1 লেখো আর x লেখো, তুমি x এর মান যাই দাও, y এর মান অলওয়েজ কিন্তু 1 আসবে, রাইট? সো মানে এটা খুব তাহলে কাজের কিছু হবে না, হ্যান্ডি সলিউশন হবে না। আমরা x এর মান তুমি যাই দাও, y এর মান অলওয়েজ 1 আসবে, ঠিক আছে? তো এটা হ্যান্ডি কোনো সলিউশন হইলো না। এবং আরেকটা মজার ব্যাপার হলো এটার ইনভার্স ফাংশনও সম্ভব না কিন্তু সেক্ষেত্রে, হ্যাঁ? আচ্ছা, গেল। আচ্ছা, আরেকটা হচ্ছে b 0-র চেয়ে ছোট হলে কি সমস্যা? b 0-র চেয়ে ছোট হলে কি সমস্যা? b যদি তুমি 0-র চেয়ে ছোট বসাও, ধরো হচ্ছে -2 বসাও, সেক্ষেত্রে যে এখানে x আছে, এই xটাকে কিন্তু অলওয়েজ তোমার হচ্ছে, মানে আমাদের xটাকে কিন্তু তুমি চাইলে 1/2 x = এখানে বসাতে পারবো না, কারণ তুমি জানো ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না, ঠিক আছে? সো এই জন্য আমরা b = 0-র চেয়ে বড় বসাই, এটা একটা ব্যাপার গেল। তো যাই হোক, তো এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জটা কি? যেহেতু b > 0 এবং b শুড নট বি ইকুয়াল টু 1, তাহলে এই ফাংশনের ডোমেন হচ্ছে x, যেটা হচ্ছে ডোমেন dx বলি ধরো, এটা হচ্ছে -∞ থেকে +∞। এবং y রেঞ্জটা কি? দেখো, এখানে যদি -∞ বসাও, তার মানে এই ব্যাপারটা কি হয়? এটা হয় হচ্ছে y = 1/b ইনফিনিটি হয়, রাইট? তো এটার মান কিন্তু 0, সো এটার মান হচ্ছে 0 থেকে শুরু, হ্যাঁ, 0 থেকে শুরু। আর তোমার +∞ বসালে কি হবে? অসীম একটা সংখ্যা হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে রেঞ্জ।
এখন আমরা যদি এটা কার্ভ আঁকাই তাহলে কার্ভ আঁকালে কি হয়, চলো আমরা একটা কার্ভ আঁকাই y = 2 টু দি পাওয়ার x, এরকম একটা কার্ভ আঁকানোর চেষ্টা করি। ঠিক আছে, এখানে আমরা একটা কার্ভ আঁকাই 2x। দেখো এখানে আমাদের y লেখার প্রয়োজন পড়েনি, কারণ এটার আউটপুট যা সেটাই হচ্ছে y। তুমি দেখো যে এটার যে কার্ভটা আসছে সেটা কি হয়েছে, হ্যাঁ এই তো y = 2 টু দি পাওয়ার x। তো দেখো এখানে কিন্তু একটা অ্যাজাম্পটট আছে, কি অ্যাজাম্পটট? অ্যাজাম্পটটটা হচ্ছে এই যে এই রেখাটা, এই রেখাটা একটা অ্যাজাম্পটট, মানে হচ্ছে এই যে এই রেখা স্বয়ং একটা অ্যাজাম্পটট, মানে y = 0 রেখা। ঠিক আছে, ওকে। এরপরে আচ্ছা এই রেখাটা কোথায় ছেদ করছে? 1 এ ছেদ করছে। কেন ছেদ করছে? যে y = যেহেতু আমি 2x লিখছি, তুমি একটা জিনিস খেয়াল করো যে x এর মান যদি আমি 0 বসাই তাহলে কিন্তু y এর মানটা 1 আসতেছে, রাইট? এর জন্য হচ্ছে এই পয়েন্টটা ছেদ করছে। তাহলে আমরা এই কার্ভটাকে আমরা কি লিখতে পাচ্ছি? আচ্ছা আমরা আরেকটা কার্ভ দেখি, দাঁড়াও আমরা আরেকটা কার্ভ দেখি। 2 টু দি পাওয়ার হচ্ছে -x। এটা 2 টু দি পাওয়ার -x এর কার্ভ। এটা যদি আমরা দেখি সেটা হচ্ছে এরকম, ঠিক আছে? আচ্ছা, তো এই কার্ভটাতে আমরা যদি একটু দেখি যে এখানেও কিন্তু 1 এ ছেদ করছে। কেন? আচ্ছা যাই হোক, এখানে কোনো কারণে ড্র হচ্ছে না, কেন হচ্ছে না জানি না। যাই হোক, y = যে আমরা হচ্ছে আমি যে কার্ভটা লিখছি সেটা কি লিখছি, y = 2 - x, রাইট? তো এখানে x এর মান যদি 0 বসায় y এর মান কিন্তু এগেন 0 আসবে, y এর মান এগেন 0 আসবে, রাইট? সো এই ক্ষেত্রে আমরা চাইলে এই জিনিসটাকে, এই জন্য এই কার্ভটা হচ্ছে এরকম। এবং এই ক্ষেত্রে একটা জিনিস দেখো যে x এর মান আমরা যদি একটু লিখি যে x এর মান যদি ইনফিনিটি হয় সেক্ষেত্রে y = 2 - x, এটা কি হবে? ইনফিনিটি যদি হয় তাহলে কি হবে? 2 - ইনফিনিটি, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার -ইনফিনিটি, দ্যাট মিনস ইনফিনিটি, তখন হচ্ছে 0 হবে না? 0 হবে তো, রাইট? সো সেজন্য দেখো এইটা একদম যত x এর মান বাড়তেছে এই সবুজ রেখাটা তত ওইদিকে চলে যাচ্ছে, ওইদিকে একটা এক্সাম্পটট আছে। আর আগেরটা কি ছিল? y = 2 টু দি পাওয়ার x, x এর মান যত ইনফিনিটির দিকে যাবে তত কি হবে? x এর মান যখন এরকম ছিল, এখানে x টেন্ডস টু ইনফিনিটি হলে যত x এর দিকে যাবে y তো ইনফিনিটি হয়ে যাবে না? এই জন্য হচ্ছে এই কার্ভটা দেখো x এর মান যত যাচ্ছে এই নীল কার্ভটা তত উপর দিকে যাচ্ছে, ঠিক আছে? বিপরীত ক্ষেত্রে -ইনফিনিটি হইলে কিন্তু নীল কার্ভটা হচ্ছে 0 হয়ে যাবে আর সবুজ কার্ভটা হচ্ছে উপর দিকে চলে যাবে। সো কার্ভের অনেকগুলো বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ। এবং এখন একটা মজার ব্যাপার হলো যে এই কার্ভটা যে তোমার এই কার্ভটাতে তুমি যখন বৈশিষ্ট্য লিখবা সেই বৈশিষ্ট্যগুলো কি লিখবা হচ্ছে কোথায় ছেদ করছে, রাইট? এই কথাটা লিখবা এক। দ্বিতীয় কথাটা লিখবা হচ্ছে অ্যাজাম্পটটটা কোনটা, x এক্সিসের সাথে না y এক্সিসের সাথে। আরেকটা বৈশিষ্ট্য লিখবা হচ্ছে যে কোন দিকে অসীমে চলে যাচ্ছে। যেমন আমি যদি একটু লিখে দেখাই যে, ঠিক আছে, বৈশিষ্ট্য, আচ্ছা এখানে রেঞ্জ এরকম, ঠিক আছে, 0 তো আসে, তো সেই ক্ষেত্রে 0 থেকে ইনফিনিটি, 0 না ফার্স্ট ব্র্যাকেট না কিন্তু। যাই হোক, কি বলতেছিলাম যে বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য লিখবা কোন বিন্দুতে ছেদ করছে, y অক্ষকে, সরি x অক্ষ, হ্যাঁ y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে এটা লিখবা বৈশিষ্ট্য, কারণ তোমাদের গ্রাফের বৈশিষ্ট্য লিখতে আসবে 1। তারপর কি লিখবা? অসীম তটটা কোনটা, কোন রেখাটা অসীম তট, ঠিক আছে, অসীম তট। তারপর লিখবা হচ্ছে যে x এর মান -ইনফিনিটি হলে কেমন হয়, y এর মান কি বাড়ে না কমে, আর x এর মান হচ্ছে +ইনফিনিটি হলে কেমন হয় এটাও লিখবা, ঠিক আছে? এবং আরেকটা ব্যাপার সেটা হলো যে y = আমি যদি লিখি ধরো -2x, দেখো এখানে কিন্তু এক্সট্রা 2 এর উপর পাওয়ার, মাইনাস সহ পাওয়ার না। সো আগে যে কথাটা বললাম যে -2 এর উপর রুট হলে সমস্যা হবে, সেক্ষেত্রে না, মানে ব্যাপারটা কিন্তু এরকম না, ঠিক আছে? এই এক্সট্রা হচ্ছে 2 এর উপর পাওয়ার, রাইট? এক্সট্রা হচ্ছে 2 এর উপর পাওয়ার। তো সেক্ষেত্রে আমরা একটু দেখি গ্রাফটা কিরকম হয়। ধরো এরকম আরেকটা গ্রাফ দেখি যে -2
টু দি পাওয়ার হচ্ছে সরি টু দি পাওয়ার হচ্ছে টু দি পাওয়ার এক্স। দেখো এই গ্রাফটা কিরকম, এই গ্রাফটা কিন্তু নিচের দিকে চলে আসছে, ঠিক আছে। তাহলে আমি একটা জিনিস বুঝলাম যে এখান থেকে কিন্তু আমি আরেকটা বৈশিষ্ট্য পাচ্ছি। বৈশিষ্ট্যটা হলো যে এই যে বি এর মান, এই বি এর মান যদি পজিটিভ হয়, সরি বি এর মান না, এই ক্ষেত্রে তুমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই যে সূচকীয় ফাংশনের যে মানে শর্ত আছে বি শুড বি গ্রেটার দেন 0 এন্ড বি শুড নট বি ইকুয়াল টু 1, এক্ষেত্রে কিন্তু কার্ভটা সবসময় এক্স অক্ষের উপরে থাকতেছে। তুমি দেখতে পারছো নিশ্চয়ই, একটা হয় ডানে অথবা বামে, এরকমই কিন্তু ছিল। আর যদি মাইনাস বি হয় তাহলে কিন্তু কার্ভটা সবসময় কি হচ্ছে, হয় হচ্ছে ওয়াই এক্স অক্ষের নিচের দিকে থাকতেছে, তার মানে কার্ভটা সবসময় এক্স অক্ষের যে কোনো একদিকে থাকবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, এখন এক্সপোনেনশিয়াল ফাংশনের ইনভার্স ফাংশনটা কি এটা আমরা একটু দেখার চেষ্টা করি। এক্সপোনেনশিয়াল ফাংশনের ইনভার্স ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশনের হচ্ছে ইনভার্স অফ এক্সপোনেনশিয়াল হলো কি লগারিদমিক ফাংশন, ঠিক আছে। লগারিদমিক ফাংশন কেমনে একটু দেখার চেষ্টা করি। তোমাদের মনে আছে কিনা যে y = bx কে আমরা কিভাবে লিখতে পারি? আমাদের ইনভার্স ফাংশন বের করার জন্য আমাদের কি করা দরকার ছিল? আমাদের x কে y কে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, রাইট? তো আমি এটাকে করতে বলে আমরা তো জানি এই জিনিসটাকে লগ দ্বারা কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে log b y = x, এভাবে লেখা যায় না? দেখো x টা কিন্তু এখন ওয়াইটা এখন ইন্ডিপেন্ডেন্ট, এক্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে এইটার ইনভার্স ফাংশন হচ্ছে এইটা, এটাকে যদি আমরা এফ অফ এক্স বলি তাহলে এটা হচ্ছে এফ ইনভার্স এক্স, যেটা হচ্ছে এফ ওয়াই, ঠিক আছে। এখন আমরা কি বলছিলাম, ইনভার্স ফাংশন হইলে আমরা কিন্তু এক্স ওয়াইটাকে প্রচলিত পদ্ধতিতে লিখবো, মানে যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেটাকে আমরা এক্স লিখবো, ঠিক আছে। আমি এবং বলছিলাম যে সেই এই এক্স আর এটার এক্স কিন্তু সেম জিনিস না, তোমাদের মনে আছে কিনা জানি না, যাই হোক ওয়াই। তো দেখো, তো তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম, এক্সপোনেনশিয়ালের ইনভার্স ফাংশন হচ্ছে লগারিদমিক ফাংশন কিন্তু, রাইট? তো সেম এখানেও শর্ত কিন্তু সেম, ওই যে বি শুড নট বি ইকুয়াল টু 0 এন্ড বি ইজ গ্রেটার দ্যান 1, এটা কিন্তু হইতে হবে। আগের মতোই সিম্পটম হবে, কেন আমি 0 বসালে 1 এর চেয়ে বড় বসাতে হবে, 0 এর চেয়ে বড় বসাতে হবে, রাইট? আচ্ছা, তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই যেটা মনে হয় আমি একটু স্কিপ করে ফেলছি, সেটা হলো যে আমরা একটু কার্ভ দেখি। এই যে এখানে যে আমি বি এর মান কিন্তু 2 ছিল, রাইট? আমি যদি একটু অন্য রকমের মান বসাই, মানে বি এর মান হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে কোনো মানটা বসাই, দেখো তাহলে কি হয়। ধরো 0.5 লিখতেছি, 0.5, এর উপর পাওয়ার হচ্ছে x, এর উপরে পাওয়ার হচ্ছে x, দেখো তো কার্ভটা কিরকম। 0.5 এর উপরে পাওয়ার যদি x দাও তাহলে কার্ভটা কিরকম হইলো। আচ্ছা, এইটার উপরে যে কার্ভ আর হচ্ছে 2 এর উপরে পাওয়ার x, দেখো কার্ভ 2 এর উপরে পাওয়ার x, আচ্ছা 2 এর উপরে হচ্ছে -x, সরি -x, দেখো এই দুটার কার্ভ কিন্তু সেম জিনিস। দেখো একটা লাল দিয়ে দেখাইতেছে, একটা হচ্ছে দেখো আমি যদি লালটা সরাই দেই ঠিক সেম ওই লাইনটার উপরেই পড়ছে বলে তুমি দুইটা কার্ভ দেখতে পাচ্ছ না, ঠিক আছে। তো 0.5 এর উপরে x মানে কি, 0.5 এর উপরে x মানে কি বলো তো? 0.5 এর উপরে x মানে হচ্ছে এটা মানে কি এরকম না, এর উপরে x না, ঠিক আছে। এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় না, এই যে এরকম লেখা যায় না, এরকম লেখা যায় তো, ওকে। এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে 2 টু দি পাওয়ার -x কে লেখা যায় হচ্ছে 1/2 টু দি পাওয়ার x। দেখো এই দুটো কিন্তু সেম জিনিস, এই জন্য আসলে এখানে দুইটা কার্ভই একই জিনিস মিন করে, এই জন্য হচ্ছে সমপতিত হয়েছে, রাইট? ওকে, ওকে। এরপরে যে জিনিসটা হলো সেটা হলো এই যে এই কার্ভটার কথা, এটা এখন আমরা দেখি এখানেও কিন্তু শর্ত সেম। তাহলে আমরা দেখি যে এখানে x এর ডোমেনটা কি, যেহেতু এইটার ডোমেন এখানকার রেঞ্জ, এখানকার রেঞ্জ এখানকার ডোমেন, তাহলে জাস্ট ডোমেন রেঞ্জটা উল্টাপাল্টা হয়ে যাবে। এখানে আমাদের x এর ডোমেনটা কি ছিল হচ্ছে -∞ থেকে +∞। তাহলে এখানে আমাদের রেঞ্জটা কি, এখানে আমাদের রেঞ্জটা কি বলো? এখানকার আমাদের রেঞ্জটা হচ্ছে -∞ থেকে +∞, এই ফাংশনের জন্য রেঞ্জ আর, ঠিক আছে। এই ফাংশনের রেঞ্জ কি ছিল হচ্ছে 0 থেকে ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি। তাহলে এই ফাংশনের এই ফাংশনের ডোমেন হচ্ছে ডি, ডোমেন হচ্ছে 0 থেকে ইনফিনিটি, ঠিক আছে। চলো আমরা একটু কিছু কার্ভ দেখি এই সমীকরণের, কেটে দেই। ওকে, প্রথমে হচ্ছে আমরা বি এর মান একটা পজিটিভ কিছু ধরবো, ঠিক আছে। তাহলে আমরা ধরি লগ, আচ্ছা পজিটিভ বলতে এখানে tan ধরা হচ্ছে, চলো আমরা একটু tan দেখি।
লগ কোথায় গেল? আচ্ছা এই তো লগ, ঠিক আছে লগ। লগ আমরা এখানে লগ এখানে কিছু লেখা নাই, অর্থ হচ্ছে 10 ধরা হচ্ছে। সো লগ আমরা যদি এক্স ধরি, দেখো কার্ভটা কিরকম হচ্ছে, ঠিক আছে এই যে এরকম হয়েছে। এখন তোমার প্রশ্ন আসতে পারে ভাই ওখানে হইতে পারে, এটা তো উপরে ছিল এরকম নিচে আসলো কেন? কথা হচ্ছে যে ওই যে আমি বলছিলাম ইনভার্স ফাংশন হলে তুমি ওইভাবে চিন্তা করবা যে এক্স ওয়াই এক্সিসটা চেঞ্জ হয়ে গেছে। এখন এইটা হচ্ছে তুমি যদি ওয়াই এক্স এক্সিস চিন্তা করো, এটাকে এক্স ওয়াই এক্সিস চিন্তা করো, মানে এটাকে ওয়াই এটাকে এক্স চিন্তা করো, তাহলে কিন্তু তোমার আগের মতোই দেখতে লাগবে ব্যাপারটা, তুমি যদি খাতাটা জাস্ট উল্টা ধরো, ঠিক আছে। যাই হোক, তো আমাদের ইকুয়েশন কি ছিল? আমাদের ইকুয়েশন লগ এক্স, ঠিক আছে। তাহলে দেখো এক্স এর মান আমাদের কি ছিল ইকুয়েশন? লগ 10x y। তো দেখো x এর মান যত বৃদ্ধি পাচ্ছে, x এর মান যত বৃদ্ধি পাচ্ছে, দেখো x কিন্তু কোনো আমার হচ্ছে ঋণাত্মক কোনো মান নেয় নাই, কারণ হচ্ছে আমার কি ছিল এই ফাংশনের ডোমেন কি ছিল 0 থেকে x পর্যন্ত, রাইট? এই জন্য, ঠিক আছে 0 থেকে x পর্যন্ত, এই জন্য 0 কোনো মান নেয় নাই। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হলো হ্যাঁ x এর মান যে 0 হয়, y কিন্তু একদম ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, ঠিক আছে। আচ্ছা আরেকটা ব্যাপার হলো যে এখানে y এর মান কিন্তু দেখো উভয় দিকেই গেছে, y এর মান হচ্ছে নিচেও গেছে উপর দিকে গেছে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত গেছে, কারণ এটা তুমি যত এইদিকে বাড়াবা, সরি এটা যত হচ্ছে জুম আউট করবা, ওয়েট দেখো যত জুম আউট করবা দেখো এটা কিন্তু এই লাইন বরাবর চলে গেছে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম। আচ্ছা এরপরে আমরা একটা লগের হচ্ছে আমি অন্য একটা ভিত্তি নেই, সেটা নিয়ে দেখাই কি অবস্থা। আচ্ছা এখানে হচ্ছে আমি ধরো 0.5 নিলাম, আর এখানে ধরো হচ্ছে x দিলাম, দেখছো এবার ওই কার্ভটা কিন্তু উল্টে গেছে। কেন উল্টে গেছে? কেন উল্টে গেছে বলো? যে এখানে দেখো 0.5 কিন্তু এটা ছেদ করছে, কারণ হচ্ছে যে এখানে x এর মান যদি 0.5 দাও, তখন কি যে লগ আমরা কি জানি লগ a is equal to 1 না? তো এখানে যদি 0.5 দাও, দেখো x এর এখানে ছেদ করছে, তখন y এর মান কিন্তু তখন তোমার হচ্ছে x এর মান যদি 0.5 দাও, তখন y এর মানটা 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন এই যে এই কার্ভটা দেখো, এই কার্ভটা হচ্ছে x এর মান যত 0 হবে, x এর মান যত 0 হবে এটা কিন্তু y তত কিন্তু এখানে হচ্ছে y এক্সিসটা তখন অ্যাজাম্পটেড হয়ে যাবে, আর x এর মান যত পজিটিভ হবে, x এর মান যত অসীম ভাবে বাড়বে, এই রেখাটাও কিন্তু y এর মানটাও কিন্তু তত অসীম ভাবে বাড়বে আর কি। এটা যদি আমরা একটু জুম আউট করে দেখাই, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। ওকে, এখন এই কার্ভের তুমি হচ্ছে বৈশিষ্ট্যগুলো কিভাবে লিখবা? ওই একইভাবে লিখবা যে কোন রেখাটা অ্যাজাম্পটেড, y অ্যাক্সিসটা অ্যাজাম্পটেড, ওকে। এরপরে লিখবা হচ্ছে কোন পয়েন্টে ছেদ করছে এটা লিখবা, ঠিক আছে। এরপরে দেখা এখানে একটা মজার ব্যাপার আছে যে এখানে লগ এই যে ভিত্তির মান, ক্যালকুলেটরে কি লগ ভিত্তির মান কি ঋণাত্মক বসানো যায়? মাইনাস 0.5 বসাতে পারবে না, কিন্তু -10 বসাতে পারবে না। এই ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে লগারিদমের কার্ভ সবসময় y অ্যাক্সিসের এই পাশে অবস্থিত, এই পাশে না কিন্তু, রাইট? চলো আমরা একটু ট্রাই করে দেখি না যে হচ্ছে কোনো লগারিদমের কোনো ভিত্তি আমরা হচ্ছে বসাতে পারি কিনা। লগ দেখো এখানে -2 বসাও, আর এখানে হচ্ছে ধরো x বসাও, দেখো এরকম কোনো কিছু নিল কিনা আদৌ, দেখো কোনো কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে। সো এটাকে আসলে ওরা ফাংশন হিসেবে কাউন্ট করে নাই, ওকে। এরপরে আমাদের এখানে আরো কিছু বোঝার বিষয় আছে। আচ্ছা একটা সংশোধনী আমরা বলছিলাম হচ্ছে y is equal to bx, আর হচ্ছে log x log a bx y, উভয় ক্ষেত্রে এই যে এটার রেঞ্জ বলছিলাম হচ্ছে এরকম 0 থেকে ইনফিনিটি, আর এটার ডোমেন বলছিলাম 0 থেকে ইনফিনিটি। এটা বেসিক্যালি আসলে এরকম হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে। কেন ফার্স্ট ব্র্যাকেট হবে? কারণ হচ্ছে আমরা তো 0 ইনপুট দিতে পারি না, রাইট? 0 ইনপুট দিলে মানে এক্স্যাক্টলি 0 কিন্তু পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ 0 পাইতে হলে হচ্ছে আমরা অসীম ডিভাইড করতে হচ্ছে, যেমন y is equal to 1 by অসীম। তখন 1 by অসীম এটা তো একটা কনসেপ্ট, তখন আমরা 0 পাবো, বাট অসীমের তো নির্দিষ্ট কোনো ভ্যালু পাই না, ভ্যালু আমরা জানি না। 2 কোটি 10 বিলিয়ন বসাইলে তাও কিন্তু একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভ্যালু পাবো। সো এই ক্ষেত্রে আসলে থার্ড ব্র্যাকেট না দেওয়াটাই ভালো। এখন এখানে আরেকটা কনফিউশন আসতে পারে যে হচ্ছে যে এখানে কি অসীম তর দুইটা কিনা, যে এখানে একটা, যেমন এটাকে যদি আমি জুম আউট করে দেখাই,
দেখে মনে হবে যে এখানে আরেকটা অসীমতট আছে। আসলে ব্যাপার যেটা হয়েছে যে এখানে y এর যে ইনক্রিজটা হচ্ছে এটা এত ক্ষুদ্র আস্তে আস্তে হচ্ছে যে এটা আসলে এটা কিন্তু বাস্তবে কিন্তু অসীমতট না। আমি যদি এমনি নর্মালি দেখাই, এখন দেখে তোমরা দেখতে পারবো যে এটা দেখে মনে হচ্ছে এটা ইনক্রিজ হচ্ছে, কিন্তু একটু যদি অনেক দূর উপর থেকে দেখার চেষ্টা করো দেখে মনে হচ্ছে ওইভাবে কিন্তু বাড়তেছে না, তখন অনেকে এটা ভুলভাবে অসীমতট ধরতে পারে। আমি এই রেখার কথাটা বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কি বললাম, লগারিদমের যে ফাংশন আছে এটা শুধুমাত্র এক্স অ্যাক্সিসের পজিটিভ দিকে এক্সিস্ট করে, উপরে অথবা নিচে, ঠিক আছে? এই পাশে কিন্তু এক্সিস্ট করে না। আমি একটু আগে তোমাদেরকে লগে হচ্ছে ভিত্তি মাইনাস কিছু একটা দিয়ে দেখাইলাম যে ওটা আসলে গ্রাফ নিচ্ছে না। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু সিমেট্রিক না। সিমেট্রিক বলতে কি বোঝাচ্ছি? সিমেট্রিক না আমরা একটু পরে পড়বো, তারপর আমি দেখাই যে ধরো এই যে এই রেখাটা, এটা কিন্তু y = x² এর সমীকরণ। এখানে দেখো যে আমি যদি এখানে একটা আয়না রাখি তাহলে ঠিক এই বিন্দুর রিফ্লেকশনটা কিন্তু এই বিন্দু, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই রেখাটাকে সিমেট্রিক বলতেছে। তো যাই হোক, আমরা একটু পরে পড়বো, কিন্তু এই কার্ভের কিন্তু কোনো সিমেট্রিক লাইন নাই। তুমি যদি এখানে একটা মিরর রাখো বা এখানে এই বরাবর রাখো বা এই বরাবর রাখো, একটার সাথে আরেকটার কিন্তু রিফ্লেকশন পাওয়া যাবে না। কারণ খুব স্বাভাবিক ব্যাপার যে এই বরাবর যদি একটা রিফ্লেকশন মিরর রাখো, এইটা আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু এটা কিন্তু একটা পর্যায়ে বাড়াটা মানে অসীমে যেয়ে কিন্তু এটা একদম y অ্যাক্সিসকে টাচ করবে, ঠিক আছে? ঋণাত্মক y অ্যাক্সিস, কিন্তু এটার কিন্তু কোনো টাচ করার হিসাব নাই, এটা সবসময় বাড়তেই থাকবে। সো প্রতিসম না আর কি, সিমেট্রিক না। যাই হোক, এরপরে আমরা দেখি হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন। হ্যাঁ, অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন বলতে কি বোঝাচ্ছে? অ্যাবসোলিউট ভ্যালু হচ্ছে, আমরা মনে হয় পিস ওয়াইজ ফাংশনে তোমাদেরকে দেখাইছিলাম যে x এরকম, এটা কিন্তু আমরা পিস করে লিখি x, এক্ষেত্রে হচ্ছে x হবে হচ্ছে, এটার রেজাল্ট হবে হচ্ছে -x কখন? যখন হচ্ছে x লেস দেন হচ্ছে 0, আর শুধু x হবে কখন? x হচ্ছে গ্রেটার দেন অথবা ইকুয়াল 0, ঠিক আছে? অর্থাৎ এখানে যদি x এর চেয়ে ছোট মান বসাও -2, তখন এই y = পরম মান x এর মান হবে হচ্ছে -x, অর্থাৎ তাহলে -2 বসাইলে -2 দ্যাট মিনস 2। আর যদি x এর চেয়ে বড় কিছু বসাও, ধরো 2, তাহলে এখানে এর সামনে যেহেতু মাইনাস নাই 2, তার মানে বেসিক্যালি বোঝাচ্ছে অ্যাবসলিউট ভ্যালুর মান সবসময় পজিটিভ আসে। তো এটার কার্ভগুলো কীরকম হয়? ধরো y = আমরা x দেখি, এই কার্ভটা দেখার চেষ্টা করি। দেখো, x যদি 0 বসাও y এর মান 0, x যদি -1 বসাও, ধরো এটা +1 এটা -1, তখন হচ্ছে y এর মানে 1, আর হচ্ছে -1 বসালেও 1, +1 বসালেও 1, 0 বসালে 0, -2 বসালে হচ্ছে y এর মান 2, +2 বসালে y এর মান 2। তার মানে বোঝা যাচ্ছে কার্ভটা হবে যে এরকম, ঠিক আছে? এরকম একটা কার্ভ হবে এখানে। তার মানে এর কতগুলো বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা y অ্যাক্সিসকে ছেদ করছে হচ্ছে 0-তে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে y অ্যাক্সিস, y = 0, অর্থাৎ এই y অ্যাক্সিসের সাথে প্রতিসাম্য, কিন্তু একটার আরেকটার মিরর ইমেজ, হ্যাঁ, এই পাশে এবং এই পাশে। আচ্ছা, পরম মান ফাংশন কিন্তু বিপরীত ফাংশন সম্ভব না। আচ্ছা, আরো কি বৈশিষ্ট্য হতে পারে? সেটা হলো যে এর ঋণাত্মক y এর মান সম্ভব না, ঠিক আছে? এরকম অনেকগুলো বৈশিষ্ট্য হতে পারে, সবগুলো তোমরা লিখতে পারো। আচ্ছা, এর ডোমেন রেঞ্জ কি? এর ডোমেন হচ্ছে -∞ থেকে +∞, আর রেঞ্জ হচ্ছে কি 0 থেকে এক্স্যাক্টলি 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, এখানে এক্স্যাক্টলি 0 কেন লিখলাম? আগেরটাতে তো হচ্ছে ডোমেনে -∞ ছিল, কিন্তু মানে লগারিদমিক ফাংশনে ওখানে আমরা এই চিহ্ন দিছি। কেন দিছি? কারণ ওটা ভাগ হচ্ছে, এক্স্যাক্টলি পাওয়াই সম্ভব না কখনো। কিন্তু তুমি এখানে তুমি কিন্তু 0 বসালে, এখানে এক্স্যাক্ট x এর মান 0 বসালে কিন্তু এক্স্যাক্টলি 0 ফিগারটা আসতেছে, ঠিক আছে? এই জন্য আমি এখানে থার্ড ব্র্যাকেট দিছি, ফার্স্ট ব্র্যাকেট দেই নাই। আচ্ছা, অ্যাবসলিউট ভ্যালু ফাংশন, এই ক্ষেত্রে আমি একটু একটা অপারেশন দেখাই। সেটা হলো যে যদি ধরো y = x + 3, এই টাইপের ফাংশনের গ্রাফ কেমনে আঁকাবো? তো দেখো যে x = যদি -3 বসাই তাহলে পুরোটার মান 0, তাহলে এই দেখে এটা হচ্ছে -3 বিন্দু। আচ্ছা, আবার x = 0 বসাই, y এর মান হচ্ছে 3, ওকে? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে হচ্ছে x = 6 বসাই, -6 বসাই, তাহলে হচ্ছে y এর মান 3, তারপরও 3 আসে, তার মানে গ্রাফটা হবে এরকম। হ্যাঁ, এই হচ্ছে কথা, অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। আচ্ছা, এখন তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হলো যে ফাংশনের যে আমরা কম্পোজিশন ডিকম্পোজিশন পড়ছিলাম, ওই ক্ষেত্রে আমরা রেঞ্জটা কিভাবে বের করব? তোমাদের মনে আছে কিনা যে f(x + g(x) রেঞ্জটা, অথবা হচ্ছে f log x, এইসব ক্ষেত্রে, হ্যাঁ, এইসব ক্ষেত্রে তোমাদের ধরো কথার কথা এখানে আসছে হচ্ছে f(x) = হচ্ছে 1/x, আর g(x) = ধরো sin x,
সরি না সাইন এক্স না, ধরো হচ্ছে এক্স স্কোয়ার, হ্যাঁ, তাহলে এটা ইজ ইকুয়াল টু কি হয় 1/x প্লাস এক্স স্কোয়ার হয় না? তো এইটা ইজ ইকুয়াল টু ওয়াই ধরবা, ওয়াই ধরে এক্স কে ওয়াই সাপেক্ষে লিখবা, লিখে যেরকম ফরমেশন আসে সেইটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, এটা নতুন করে কোনো পদ্ধতি দেখানোর দরকার নাই। এইখানে হচ্ছে এক্স কে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে দেখাবা, তাহলে হয়ে যাবে। তো পার্টিকুলারলি এক্স স্কোয়ারের উপর স্কোয়ার থাকলে কিভাবে, মানে এই টাইপেরটা কিভাবে আসে এটা আমরা পরে দেখবো। বা ধরো এখানে এক্স নাও থাকতে পারে, এখানে ধরো এখানে শুধু এক্স আছে, এটা হচ্ছে এক্স, শুধু এক্স, এই ক্ষেত্রে তো এটা বের করতে পারবো, রাইট? তো সেক্ষেত্রে এক্স কে ওয়াই এর মাধ্যমে লিখে আমরা যেভাবে বিপরীত ফাংশন বের করছি ওইভাবে বের করলে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতে যাচ্ছিলাম সেটা হলো যে ইনভার্স ফাংশন এবং হরিজন্টাল লাইন টেস্ট। ইনভার্স ফাংশন কেমনে বের করে, একটা নরমাল একটা পদ্ধতি দেখাই। y = 2x + 3, আমরা শুধু এটার কার্ভ কি, এটার কার্ভ হচ্ছে তুমি যদি আঁকাও ডেসমসে যদি আঁকাও, সরি ডেসমসে যদি এখানে যদি আঁকাও y = 2x + 3, তাহলে এখানে আমি যদি কার্ভ আঁকাই, এটা একটা ঢাল হচ্ছে 2 1 2 3, এরকম একটা সরল লেখা হবে, রাইট? এরকম একটা সরল লেখা হবে। ওকে, এখন এর যদি ইনভার্স ফাংশনের কার্ভটা আঁকাই, তাহলে x কে y এর মাধ্যমে লিখতে হবে। ঠিক আছে, সেটা কিভাবে লিখবো? 3 = 2x, এটাকে আমি লিখতে পারি y/2 - 3/2 = x। তাহলে এখন দেখো y কে আমি ইন্ডিপেন্ডেন্ট লিখছি, x কে, তাহলে এটা কিন্তু আমার, এটা হচ্ছে ইনভার্স ফাংশন। সেক্ষেত্রে এর কার্ভটা কিরকম হবে, সেটার কার্ভটা কিরকম হবে তুমি ডেসমসে দেখবা যে এটার কার্ভ হবে হচ্ছে এখানে 3/2 মানে হাফ, দেড়, কিন্তু এর হচ্ছে এটা কিন্তু y = mx + c ফরমেশনে আছে, রাইট? তো x, ঠিক আছে, যেখানে x টা হচ্ছে এখানকার y টা হচ্ছে ওখানকার x, যেহেতু ইনভার্স হয়ে গেছে। যাই হোক, তো c এর মানটা কত এখানে? -1/2 না, -1.5 না, -1.5, কারণ 3/2 হচ্ছে 1.5, তাহলে 1 2, এটা হচ্ছে -1.5 এর পয়েন্ট। এখানে হবে y এর নিচে ভাগ আছে 2, তার মানে এখানে হচ্ছে ঢালের মান হচ্ছে হাফ, ঢালের মান হাফ। তাহলে এই কার্ভটা হবে হচ্ছে যে এই যে অনেকটা এরকম। ঠিক আছে, এরকম হবে। তুমি কি বুঝলা তাহলে? এটা হচ্ছে আসল ফাংশনের কার্ভ, এটা হচ্ছে ইনভার্স ফাংশনের কার্ভ। ঠিক আছে, তো তুমি যখন দেখবা, আচ্ছা তাহলে দেখো, তার মানে কি হলো যে ইনভার্স ফাংশনের ক্ষেত্রে এই যে আমি যে কার্ভটা আঁকাইছি, এটা হচ্ছে মানে কার্ভ আঁকানো কোনো জটিল কিছু না। তোমাকে যে মেইন ফাংশনটা দেওয়া থাকবে ওটার ইনভার্স ফাংশনটা বের করবা, বের করে ওটার প্লট করবা। এই আচ্ছা, ইনভার্স ফাংশন সবসময় তোমার হচ্ছে এদের মধ্যবর্তী একটা রেখা থাকে, যে রেখার সাপেক্ষে হচ্ছে তোমার ইয়া হয়, সরি এটা না, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন এর রেখা। ইনভার্স ফাংশন এই ইনভার্স, এটা হচ্ছে মেইন ফাংশনের রেখা, এটা ইনভার্স ফাংশনের রেখা। উভয় ফাংশনের ক্ষেত্রে সব সময় তোমাদের কি হয়, এদের মধ্যবর্তী একটা সিমেট্রিক লাইন থাকে, যার সাপেক্ষে এটার আর এটার রিফ্লেকশন, সেটা হতে পারে এরকম একটা রেখা। ঠিক আছে, এখানে এই আমি যে নতুন ডাক্তার দিলাম নীল, এখানে যদি তুমি একটা মিরর বসাও, তাহলে দেখবা যে এই ফাংশনের ইনভার্স ইমেজটা ওটা চলে আসছে। ঠিক আছে, তোমাকে যদি আরেকটা উদাহরণ দেখাই, সেটা হলো যে এই যে এটা কিসের কার্ভ? এটা হচ্ছে y = √x এর কার্ভ। ঠিক, এটা কিসের কার্ভ বলো? এটা কিসের কার্ভ? এটা কিন্তু y = ±√x এর কার্ভ। এই যে এই দুইটা, রাইট? এখন আমি যদি এখানে ইনভার্স ফাংশনটাকে দেখাই, ইনভার্স ফাংশন = কি? x স্কয়ার, y স্কয়ার = x না? ঠিক আছে, y স্কয়ার = x। ঠিক আছে, সেটার কার্ভ কি রকম হবে বলো? সেটার কার্ভ কি রকম হবে? x এর মান, আচ্ছা, তো অ্যাবসলিউট ভ্যালু ফাংশনের আমরা একটা বিশেষ ধরনের কার্ভ দেখি, যে y = ধরো x প্লাস 3 - 2, এটার কার্ভ কিরকম হইতে পারে? এটাতে হয়তো x এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ হচ্ছে, তার মানে ফাংশনটা হচ্ছে x অক্ষ বরাবর আঁকপিস করবে। আর যেহেতু x এর বাইরে এই যে এই জিনিসটা, এটা বেসিক্যালি আউটপুটের সাথে যোগ বিয়োগ হচ্ছে, মানে বিয়োগ হচ্ছে, কিন্তু যোগ বিয়োগ হলে হচ্ছে y অক্ষ বরাবর আঁকপিস করে, হ্যাঁ, ওঠানামা করে। তো এটার কার্ভটা কিরকম হইতে পারে? এটার কার্ভ হইতে পারে হচ্ছে ধরো x = 0 বসাও। আমরা একটা একটা করে কাজ করি। যদি ধরে নেই যে এইটা নাই, শুধু হচ্ছে এরকম আছে, ঠিক সেক্ষেত্রে কার্ভটা কিরকম হইতে পারে? x = যদি আমরা -3 বসাই, 1 2 3, এটা -3,
তাহলে এখানে y ইজ ইকুয়াল টু 0, রাইট? আচ্ছা, x ইজ ইকুয়াল টু যদি 0 বসাই তাহলে হচ্ছে y ইজ ইকুয়াল টু আসে +3, 1 2 3, ঠিক আছে, এই পয়েন্টটা হয়। আচ্ছা, x ইজ ইকুয়াল টু যদি -6 বসাই তাহলে x ইজ ইকুয়াল টু যদি -6 বসাই তাহলে এখানে মান আসে হচ্ছে y ইজ ইকুয়াল টু 3, তাহলে সেই ক্ষেত্রেও 4 5 6 এখানে একটা মান আসে। তার মানে বেসিক্যালি কার্ভটা হচ্ছে যে এরকম, হ্যাঁ, এরকম কার্ভ। তো এটা হচ্ছে এইটুকুর কার্ভ। এখন এখান থেকে বলছে -2, তার মানে -2 উপরে উঠবে অথবা নিচে নামবে। আমরা দেখি তাহলে কি হয়। এরপরে যদি আমরা -2কে বিবেচনা নিয়ে আসি, তার মানে কি করতে হবে যে এখানে যখন x ইজ ইকুয়াল টু 0 বসাবো তখন এটার মান হবে কত, 3, তখন কি হবে 3 - 2 ইজ ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে। x ইজ ইকুয়াল টু যদি আমরা 0 বসাই তার মানে x ইজ ইকুয়াল টু 0 বসলে 1 2, তো এখানে হচ্ছে 1, এখানে একটা ভ্যালু হচ্ছে, ওকে। আচ্ছা, x ইজ ইকুয়াল টু যদি -3 বসাই তার মানে 1 2 3, সেক্ষেত্রে হয় হচ্ছে y ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। যাই হোক, y ইজ ইকুয়াল টু 2 হয় এই বিন্দুটা, আর এটা ছিল 1। আচ্ছা, তার মানে x ইজ ইকুয়াল টু যদি 6 বসাই তাহলে কি হয়, 6 বসাইলে হয় হচ্ছে আবারও কিন্তু আসে হচ্ছে 6, x ইজ ইকুয়াল টু যদি -6 বসাই 4 5 6, সেক্ষেত্রে হয় হচ্ছে আবার হচ্ছে 1 হয়, তার মানে যে এই বিন্দুটা আবার ফেরো আসে। তার মানে বেসিক্যালি কার্ভটা হবে হচ্ছে যে এরকম, এরকম একটা কার্ভ হবে, ঠিক আছে। তার মানে এই জিনিসটা আসলে 2 ঘর নিচে চলে আসবে, এখানে চলে আসবে, এরকম একটা কার্ভ হবে, ঠিক আছে। আমরা একটু ডেসমোসে দেখার চেষ্টা করি। এই দেখো, এই কার্ভটা দেখো, এখানে হচ্ছে যেহেতু -2 2 ঘর নিচে নেমে আসছে, দেখো এখানে এখানে দেখো -2 আছে, এখানে নেমে আসছে, +3 কারণে 1 2 3 এইদিকে সরে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুর এক ধরনের। আমরা যদি এখানে আমরা চাইলে ফাংশনে x এর মধ্যে কোনো কিছু প্লাস মাইনাস করে 8 পিস করতে পারি, আর বাইরে প্লাস মাইনাস কোনো কিছু দিয়ে ওঠানামা করতে পারি, যেটা আমরা হচ্ছে ত্রিকোণমিতি ফাংশন এবং y ইজ ইকুয়াল টু x² ওই টাইপের কার্ভে দেখছিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো হচ্ছে ইনভার্স ফাংশন এন্ড হরিজন্টাল লাইন টেস্ট। আচ্ছা, ইনভার্স ফাংশন কি, তো এটা তো আমরা জানি। তো নর্মালি আমরা ধর একটা ফাংশন নেই y ইজ ইকুয়াল টু x প্লাস 3, এটার কার্ভটা কীরকম হয়, এটার কার্ভটা হয় হচ্ছে যেহেতু x এর সাথে এই জিনিসটা, যেহেতু তোমরা সরল রেখা পড়ছো, এই ফরম্যাটে আছে, হ্যাঁ, তার মানে এখানে x এর সাথে 1 গুণ আছে, তার মানে ঢাল হচ্ছে 1, আর হচ্ছে c এর মান হচ্ছে 3, তার মানে 1 2 3 এই দিক দিয়ে একটা রেখা যাবে, ঢাল হবে 1 মানে কি, কোনো রেখার ঢাল 1 মানে হচ্ছে x, এই যে কোনো বিন্দু, এর উপরে যে কোনো বিন্দু যেটা x অক্ষ থেকে যতটুকু দূরত্ব y অক্ষ থেকেও ততটুকু দূরত্ব, ঠিক আছে। এই দূরত্ব দুটো সেম হবে যে কোনো বিন্দুর। তো আমি তার মানে এটা হচ্ছে 45 ডিগ্রি হবে। তো ঠিক সেভাবে একটা আনুপাতিক চিত্র আঁকাই, এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু x প্লাস 3। আচ্ছা, এটার ইনভার্স ফাংশন কত, এটার ইনভার্স ফাংশন হচ্ছে y মাইনাস 3 ইজ ইকুয়াল টু x, ঠিক আছে। এখন আমি যেহেতু এটাকে ইনভার্স ফাংশন এভাবে লিখছি, লেখার পরে তো আমাকে যেটা ডিপেন্ডেন্ট, যদি ইনভার্স ফাংশন এইটা, কিন্তু যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেটাকে আমার x দ্বারাই লিখতে হবে। সো আমি এটাকে লিখবো x মাইনাস 3 ইজ ইকুয়াল টু y, এভাবেই লিখবো, ঠিক আছে। আচ্ছা, এবং ডিপেন্ডেন্টটাকে y দ্বারা লিখতে হবে। তো এইটার যদি কার্ভ আঁকাই সেম 1 2 3, এটা হচ্ছে -3 বিন্দু, কার্ভটা হচ্ছে এরকম, ঠিক আছে। এবং এই পরস্পর দুটো সরলরেখা হচ্ছে সমান্তরাল হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে ইনভার্স ফাংশনের কার্ভ আঁকানো কঠিন কিছু না, যে কোনো ফাংশন দেওয়া থাকলে ইনভার্স ফাংশন বের করব, যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটা x লিখবো, যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সেটা y লিখবো, কার্ভ আঁকাবো, ঠিক আছে। আমরা দেখো ডেসমোসে আমরা এরকম একটা, দেখো এটা নীলটা হচ্ছে মেইন ফাংশন, সবুজটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে ইনভার্স ফাংশন। তো আমরা আরেক ধরনের ইনভার্স ফাংশন দেখি। এটা তো এই দুটো ফাংশন তো পরস্পর সমান্তরাল রেখা, এই দুটো ফাংশন তো পরস্পর সমান্তরাল রেখা, হ্যাঁ, যেখানেই যাও এই দুটার মাঝখানে দূরত্ব সমান, কিন্তু সমান্তরাল অনেক সময় নাও হইতে পারে। সমান্তরাল না হলে একটা ব্যাপার ঘটে, সেটা একটু দেখার চেষ্টা করি। যদি y ইজ ইকুয়াল টু 2x প্লাস 3 এরকম একটা রেখা থাকে, সেই রেখার সমীকরণ কিরকম হবে, সেই রেখার সমীকরণ হবে হচ্ছে যেহেতু ঢাল 2 হলে ঢালটা আরেকটু খাড়া থাকবে, তার মানে ধরো এই দিক দিয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, যদি এটার ইনভার্স ফাংশন বের করি, সেটা হচ্ছে y ডিভাইডেড 2 3/2 ইজ ইকুয়াল টু x। এটাকে এখন আমি x দ্বারা লিখবো যেহেতু ইন্ডিপেন্ডেন্ট,
এটাকে লিখবো হচ্ছে y দ্বারা। হ্যাঁ, এখন এখানে ছেদক কত, 3/2 মানে হচ্ছে 1.5 মাইনাস 1.5, তাহলে 1 2 এখানে হবে, ঠিক আছে। ওকে, আর হচ্ছে এখানে হচ্ছে x/2, তার মানে এখানে হাফ, ঢাল হচ্ছে হাফ কিছুটা, তার মানে নিচের দিকে হালানো থাকবে, তার মানে অনেকটা, আমি যদি এই রেখাটা আঁকি সেটা হবে হচ্ছে এরকম, এরকম হবে। দেখো এই দুইটার ক্ষেত্রে যেহেতু ঢাল, মেইন ফাংশন এবং ইনভার্স ফাংশনের ঢাল হচ্ছে দুটো ভিন্ন, তাহলে দেখবা যে এরা কিন্তু সবসময় সমান্তরাল নয়, তার মানে এরা যত পিছনের দিকে আসবে এরা একসময় হচ্ছে নিজে থেকে ছেদ করবে, এই বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে। এবং এই রেখাটা এদের এই দুইটার মধ্যবর্তী এই যে এই বিন্দুগামী যেখানে ছেদ করবে সেই বিন্দুগামী একটা রেখা থাকবে, যেটা হবে হচ্ছে এই দুইটা রেখার তোমার হচ্ছে কি বলে রিফ্লেকশন, যে রেখার সাপেক্ষে। মানে এখানে যদি তুমি একটা মিরর রাখো, তাহলে দেখবা এখানে যদি কোনো মিরর রাখো, এই যে এই লাল রেখা বরাবর, তাহলে এই রেখার প্রতিচ্ছবি এই মিররে দেখতে পারবো হচ্ছে এই রেখা, ঠিক আছে। ইনভার্স ফাংশনের ব্যাপারটাই হচ্ছে এরকম। আমি তোমাদের একটু ডেসমোসে দেখাই। ধরো এই যে এই দুটো রেখা দেখার চেষ্টা করো, দেখো এই এখানে কিন্তু ছেদ করছে, রাইট, এখানে হচ্ছে ছেদ করছে এবং হচ্ছে যে এইটা মেইন ফাংশন, এটা হচ্ছে ইনভার্স ফাংশন। হ্যাঁ, তো এখন এই দুটো রেখা আমি যদি অন্য একটা কালি দিয়ে আঁকানোর চেষ্টা করি, সরি, দেখো আচ্ছা, এই দিক দিয়ে একটা রেখা গেছে, যেটা হচ্ছে এই বরাবর যদি আমি কোনো মিরর রাখি তাহলে হচ্ছে এইটার প্রতিচ্ছবি হচ্ছে এটা দেখাবে। তার মানে এই রেখা সাপেক্ষে এই দুইটা হচ্ছে পরস্পরের প্রতিচ্ছবি, এবং এটা হচ্ছে একটা সিমেট্রিক লাইন, এবং এটাকে রিফ্লেকশন লাইনও বলতে পারো, ঠিক আছে। এই রেখার সাপেক্ষে এই রেখার রিফ্লেকশন হচ্ছে এইটার, মানে হচ্ছে প্রতিবিম্ব দেখা যাচ্ছে। এবং আচ্ছা, এটাকে সিমেট্রিক লাইন বলবো না, রিফ্লেকশন লাইন বলবো, সিমেট্রিক লাইন ভিন্ন জিনিস। আচ্ছা, আমরা আরেক ধরনের রেখা দেখি, তাহলে একটু মনে পরিষ্কার হবে। সেটা হলো y = x², রাইট, y = x²। এটার কার্ভ কিরকম? এটার কার্ভ হচ্ছে যে এরকম না? হ্যাঁ, এরকম। আচ্ছা, এটার ইনভার্স ফাংশন কি? এটার ইনভার্স ফাংশন হচ্ছে এটা না? এটা ইনভার্স ফাংশন না? এটা ইনভার্স ফাংশনের কার্ভটা কিরকম হবে? ইনভার্স ফাংশনের কার্ভ হবে হচ্ছে যে এরকম একটা কার্ভ হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে মেইন ফাংশন, লালটা এর নীলটা হচ্ছে ইনভার্স ফাংশন। এই দুটো ফাংশন কিন্তু পরস্পরে প্রতিচ্ছবি, একটা রিফ্লেকশন লাইন সাপেক্ষে প্রতিচ্ছবি। সেই লাইনটা কি? এই লাইনটা হচ্ছে এইটা, ঠিক আছে। এই লাইন সাপেক্ষে এই রেখার পরস্পরের প্রতিচ্ছবি, বুঝতে পারছো? কারণ তুমি দেখো এখানে যদি কোনো আয়না রাখো, আয়নার হিসাবটা কি? আয়না রাখো, দেখো এই বিন্দুটা যেখানে, সেই বিন্দু রিফ্লেকশন আসবে এই বিন্দু রিফ্লেকশন এই বিন্দু। হ্যাঁ, এই যে এখানে এই যে এইটা রিফ্লেকশন আসবে, এটা রিফ্লেকশন আসবে হচ্ছে এইটা, ঠিক আছে। আমি যদি একটু ইয়েতে দেখি, দেখো, আচ্ছা, এখানে হচ্ছে সবুজ আর নীল আলাদা কেন? আমরা প্লাস মাইনাস আলাদা করে ইনপুট দিছি। তুমি এই সবুজ আর নীলকে একটা রেখা ধরো, ঠিক আছে। তাহলে দেখো যে এখানে এই রেখা সাপেক্ষে তোমার হচ্ছে নীল এবং হচ্ছে যে এইটার পরস্পরের হচ্ছে প্রতিচ্ছবি, ঠিক আছে। তার মানে ইনভার্স ফাংশন একে অপরের প্রতিচ্ছবি হয়। হ্যাঁ, একটা মিরর ইমেজ রাখলে একটা রিফ্লেকশন দেখা যায়। এটা হচ্ছে আমাদের ইনভার্স ফাংশনের গল্প গেল। এখন এখানে বলছে হরিজন্টাল লাইন টেস্ট। হরিজন্টাল লাইন টেস্ট বলতে আমরা কি বোঝাচ্ছি? হরিজন্টাল লাইন টেস্ট আমরা ভার্টিক্যাল লাইন টেস্ট পড়ছিলাম, মনে আছে কিনা? যে কোন একটা এরকম, ঠিক আছে, এরকম। এখন আমরা বলছিলাম ফাংশনের সংজ্ঞায় বলছিলাম দুইটা ভিন্ন এক্স এর জন্য একটা সেম ওয়াই আসতে পারে, ঠিক আছে। কিন্তু দুইটা ভিন্ন, একটা এক্স থেকে দুইটা ভিন্ন ওয়াই যেতে পারে না। সেক্ষেত্রে আমরা ভার্টিক্যাল লাইন টেস্ট কি বলছিলাম? যে ধরো এটা একটা কার্ভ, ঠিক আছে, এটা একটা কার্ভ। আমি যদি এই যে ভার্টিক্যাল লাইনটা আঁকাইছি, মানে উলম্ব রেখা, এই উলম্ব রেখাতে এই সেম এক্স এর জন্য দুইটা ভিন্ন ওয়াই ছেদ করছে। তার মানে এই রেখার কার্ভটা হচ্ছে ফাংশন না,
ঠিক আছে, যেটা হচ্ছে এই যে এরকম প্লাস মাইনাস রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। এটা কিন্তু ফাংশন না, হ্যাঁ ফাংশন না। আমরা একটু আগে এরকমই একটা কার্ভ দেখলাম, ওটা আসলে বোঝানোর স্বার্থে দেখানো হয়েছে, ওটা ফাংশন না হতে পারে, বাট ওটার তো কার্ভ আছে, রাইট? আচ্ছা যাই হোক, কিন্তু এই ফাংশনটা কিন্তু এই কার্ভ ইকুয়েশনটা কিন্তু ফাংশন না, এটা কার্ভ। হ্যাঁ, এখন আরেকটা আছে হরিজন্টাল লাইন টেস্ট। হরিজন্টাল লাইন টেস্টের মাধ্যমে আমরা নির্ণয় করি যে ফাংশনটার ইনভার্স ফাংশন থাকবে কি থাকবে না, ঠিক আছে? কারণ ইনভার্স ফাংশনের সংজ্ঞা কি হলো, যে যখন ধরো একটা মেইন ফাংশন, ধরো মেইন ফাংশন আছে যেটা হচ্ছে এক্স আছে এবং ওয়াই আছে, ঠিক আছে? এখন আমরা যখন এর ইনভার্স ফাংশন করি তখন কি করি, ওয়াইটা এক্স হয়ে যায় না, এরকম হয়ে যায় না, ঠিক আছে? এখন যখন এরকম হয়ে যায় তখন কি হয়, তখন আমরা বলছিলাম যে ইনভার্স ফাংশনের কতগুলো শর্ত আছে। একটা হচ্ছে কোডোমেন এবং তোমার রেঞ্জের সেট সেম হইতে হবে, এবং এটা ফাংশন অনুযায়ী সংজ্ঞায়িত হইতে হবে কি, দুইটা ভিন্ন y1 এবং হচ্ছে y2, এই দুইটা ভিন্ন y এর জন্য একটা সেম x আসতে পারবে না, একটা সেম x আসতে পারবে, কিন্তু দুইটা তখন y2 x1 সরি x2 একটা y থেকে দুইটা x1 x2 যাইতে পারবে না, ঠিক আছে, ইনভার্স ফাংশনের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা তাহলে হরিজন্টাল লাইন টেস্ট একটু দেখার চেষ্টা করি, যে কি দেখবো, যে আমরা যদি এরকম একটা ভার্টিক্যাল লাইন টেস্ট আমরা ফাংশন বের করার চেষ্টা করছি, হরিজন্টাল লাইন টেস্টের মাধ্যমে আমরা বের করার চেষ্টা করব যে এই শর্তের অনুকূলে কিছু জিনিস বের করার চেষ্টা করব। সেটা হলো যে ধরো কোন রেখা হচ্ছে যে এরকম, ঠিক আছে, y is equal to x স্কয়ার, এটা হচ্ছে y is equal to x স্কয়ার। দেখো এখানে এই যে এই পয়েন্ট, এটা y পয়েন্ট, এই y পয়েন্টের জন্য কয়টা x আছে, দুইটা x আছে না, x2 আছে না? তাহলে আমি একটু আগে যে এখানে শর্ত লিখলাম, কি শর্ত লিখলাম, যে ইনভার্স ফাংশনের ক্ষেত্রে যে x1 x2 এরকম যদি দুইটা y আসে তাহলে কিন্তু ওইটার ইনভার্স ফাংশন সম্ভব না, ঠিক আছে, ফাংশন কিন্তু ওইটার ইনভার্স ফাংশন সম্ভব না, আমি একটু আগে দেখালাম। সো তার মানে আমি দেখো এই হরিজন্টাল লাইন আনুভূমিক রেখার সাপেক্ষে একটা সমান্তরাল রেখা টানছি, যেটা হচ্ছে তুমি যদি কোনো কার্ভের দুইটা পয়েন্টে ছেদ করে সেম ওয়াই এর জন্য দুইটা এক্স কে ছেদ করে, তাহলে কিন্তু ওইটা ইনভার্স ফাংশন সম্ভব না। এই জন্য আমি এটাকে বলতেছি হরিজন্টাল লাইন টেস্ট, ঠিক আছে? তার মানে y ইকুয়াল টু x স্কয়ার এই ফাংশনটার তোমার হচ্ছে ইনভার্স ফাংশন সম্ভব না। কেন সম্ভব না? আমি তো তোমাকে একটু আগে দেখালাম যে এটার ইনভার্স ফাংশন কি, y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট x না, যেটার কার্ভ ছিল হচ্ছে এরকম, তো দেখো তো এইটা কি ভার্টিক্যাল লাইন টেস্টে পাস করতেছে না, দ্যাট মিন্স এইটা ফাংশন না, ঠিক আছে? তো ফাংশন না, তার মানে এর ইনভার্স এই ফাংশনটার যেহেতু বিপরীত অন্য এইটা, তো এইটা যেহেতু ফাংশন না, তার মানে এইটার বিপরীত ফাংশন সম্ভব না, ঠিক আছে? তো এটাকে বলছে হরিজন্টাল লাইন টেস্ট। হরিজন্টাল লাইন টেস্ট গেল, এরপরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো যে রিফ্লেকশন সিমেট্রিক লাইন, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো। সিমেট্রিক লাইন হচ্ছে যদি কোনো কার্ভের একটা অংশ আরেকটা অংশের প্রতিসাম্যতা দেখায়, তাহলে আমি সেটাকে সিমেট্রিক লাইন বলবো। ধরো এই যে এইটা y is equal to x স্কয়ার, রাইট? এই কার্ভটা এই যে রেখাটা আছে, এই যে রেখাটা আছে, এইটার সাপেক্ষে এখানে মিরর রাখলে ঠিক এই বিন্দুর ইমেজ হচ্ছে এইটা, ঠিক আছে? তার মানে এইটা একটা সিমেট্রিক লাইন এবং এই বিন্দুর রিফ্লেকশন হচ্ছে এইটা। বোঝা গেছে কিনা? কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, একটা ব্যাপার বোঝার আছে, সেটা হলো যে এটা একটা সরলরেখা, এই সরলরেখার কিন্তু কোনো সিমেট্রিক লাইন নাই, ঠিক আছে? এর সরলরেখার কোনো সিমেট্রিক লাইন নাই, কারণ যেহেতু এই রেখাটা তোমার হচ্ছে কোনো এক জায়গায় রাখলে তুমি হচ্ছে দুইটা ভিন্ন এরকম, দেখো যেমন এখানে রাখছো, দেখো এই পয়েন্টটা রিপিট হচ্ছে, এখানে কিন্তু এরকম রিপিট হওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? এই যেমন এই ওয়াই এর জন্য যে এক্স আসবে, এই ওয়াই এর জন্য যে এই পাশে এই বরাবর যে এক্স আসবে, দুটো কিন্তু সেম না, ইভেন এই পাশে এক্স কে পাওয়াই যাবে না, মানে তুমি এটা যতদূর করো, এখানে এই রেখাটা উপর দিকে উঠে গেছে, এখানে কি কোনো এক্স পাবা, মানে ছেদ করা, আবার এইদিকে বাড়াই দিলে দেখো এই ওয়াই এর জন্য এখানে y1 এর জন্য এখানে একটা এক্স পাবা, কিন্তু ওখানে তো এক্স পাবা না, ঠিক আছে? তো সরলরেখার ক্ষেত্রে না, যে কোনো কার্ভের ক্ষেত্রে আমরা চাইলে সিমেট্রিক লাইন পাইতে পারি, ঠিক আছে? তবে রিফ্লেকশন লাইন হচ্ছে দুইটা সরলরেখার ক্ষেত্রে কিন্তু আমরা
আবার কি পাইতে পারি, সিমেট্রিক লাইন পাইতে পারি। কিন্তু একই নিজস্ব সরলরেখার ক্ষেত্রে একই সরলরেখার ক্ষেত্রে আমরা সিমেট্রিক লাইন পাই না। দুইটা ভিন্ন ভিন্ন সরলরেখার ক্ষেত্রে সিমেট্রিক লাইন পাইতে পারি, যেটা আমরা ইনভার্স এবং নর্মাল যে কোনো ফাংশন ইনভার্স ফাংশনের ক্ষেত্রে আমরা দেখছি। ঠিক আছে, y = 2x + 3, y = x + 3, ওই দুটো ফাংশনের ক্ষেত্রে দেখছি যে আমরা একটা সিমেট্রিক লাইন বরাবর রিফ্লেকশন দেখতেছি। ঠিক আছে, আচ্ছা, আর কার্ভের ক্ষেত্রে একই রেখার মধ্যেই আমরা চাইলে ফাংশন তোমার হচ্ছে সিমেট্রিক এবং হচ্ছে রিফ্লেকশন দেখতে পারি। ঠিক আছে, আরেকটা কি হইতে পারে, যেমন দেখো কার্ভের ক্ষেত্রে আমি আবারও বলি, কার্ভের ক্ষেত্রে ইনভার্সেও এর যদি আমরা ইনভার্স অন্যটা বের করি তাহলেও আমরা হচ্ছে সিমেট্রি এবং হচ্ছে রিফ্লেকশন দেখতে পারবো। আর এই কার্ভের মধ্যে স্বয়ং একটা করে ইনভার্স এবং সিমেট্রিক এবং ইনভার্স রিফ্লেকশন লাইনটা আছে। এই যে এটা হচ্ছে সিমেট্রিক লাইন, যার সাপেক্ষে এইটার এবং এটা হচ্ছে রিফ্লেকশন, রাইট? ওকে, আমি যদি দেখি y = x + 2, এটার কার্ভটা কিরকম হবে? এটার কার্ভ হবে হচ্ছে যে এরকম, তাই না? 1 2 সম্ভবত এরকম হবে, এরকম একটা কার্ভ হবে। ঠিক আছে, y = এটার কার্ভ হবে হচ্ছে পিছনের দিকে চলে আসবে, এক্সট্রিমলি সরি, 1 2 এখানে চলে আসবে। হ্যাঁ, তো দেখো এখন সিমেট্রিক লাইন কোনটা? সিমেট্রিক লাইন হচ্ছে কিন্তু x = -2 এই বিন্দুতে, কারণ x এই y এর মান কখন 0 হবে? যখন x = -2 বসাবা। তুমি দেখো এই যে এখানে রেখা যদি বসায় দেই তাহলে কি হলো, এই রেখার সাপেক্ষে এই বিন্দুর তোমার কি রিফ্লেকশন হচ্ছে ওই বিন্দুটা, বুঝে গেল? এই যে x - 2 বরাবর আমি যে রেখাটা টানবো। ঠিক আছে, আচ্ছা, একইভাবে তোমার হচ্ছে অন্যান্য y এক্সিসের বরাবরও y এক্সিসেও যদি আমরা কোনো কার্ভ ভাবি সেক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে। এখন কথা হলো, তার মানে আমরা যদি একটু সূত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে সিমেট্রিক লাইন কখন বলবো। ঠিক আছে, সিমেট্রিক লাইন কখন বলবো সেটা হলো যে যদি কোন একটা ফাংশনে x এর বদলে -x বসালে সেম y এর ভ্যালু আসে, সেটাকে আমরা বলবো কি বলবো? যেমন y = x², এখানে -x বসালেও y এর যে মান আসবে +x, মানে +x বসালেও y এর কিন্তু সেম মান আসবে, সেটাকে আমরা বলবো y অক্ষের সাপেক্ষে, তোমরা লেখো y অক্ষের সাপেক্ষে প্রতিসম। ঠিক আছে, y অক্ষের সাপেক্ষে প্রতিসম। ওকে, এরপরে যদি y এর বদলে -y বসালে সেম x আসে, সেটাকে আমরা বলবো x অক্ষের সাপেক্ষে প্রতিসম। কি বলবো? সেটাকে বলবো আমরা x অক্ষের সাপেক্ষে প্রতিসম। y এর বদলে যদি আমরা -y বসাই সেক্ষেত্রে যদি সেম x আসে, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো y অক্ষের সাপেক্ষে x অক্ষের সাপেক্ষে প্রতিসম। আবার যদি কোনো কার্ভে যদি x ধরো বসালে y আসছে, এই x এর ঠিক নেগেটিভ ভ্যালু বসালে এই y এর ঠিক নেগেটিভ ভ্যালু আসে, সেটাকে আমরা বলবো মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম। ঠিক আছে, কি বলবো? মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম। আমরা প্রত্যেকটা একটু দেখার চেষ্টা করি, সমস্যা নাই। যেমন এই যে এইটা এই সরল রেখাতে আমি যদি এরকম একটা রেখা টানি, এটা সমীকরণ কি? এটা সমীকরণ হচ্ছে এরকম। ঠিক আছে, একটু হয়ে গেল, এরকম কিছু একটা, যাই হোক আমার আঁকানোর ঠিকঠাক হচ্ছে না। তো এইখানে তুমি যদি -y বসাও, -x বসাও, -y আসবে, x বসালে y আসবে। কেমন? ধরো এখানে যদি 8 বসাও, x এর মান যদি 8 বসাও তাহলে y এর মান আসবে হচ্ছে 2। x এর মান যদি -8 বসাও, y এর মান আসবে -2। ঠিক আছে, এই সমীকরণটা কিন্তু আমাদের হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে প্রতিসম। ঠিক আছে, আমি তোমাদেরকে ড্র করে দেখাচ্ছি, সমস্যা নাই। সেটা হলো যে দেখো এই তো কার্ভ। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কার্ভ। এখন বললাম যে মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম যে বলতেছি, এর মানে কি? মূল বিন্দুর সাপেক্ষে যদি প্রতিসম বলি সেক্ষেত্রে আচ্ছা, সেক্ষেত্রে দেখো এই যে এই বরাবর যদি একটা রেখা টানি,
ঠিক আছে, ঠিক এই বরাবর যদি কোনো রেখা টানি তাহলে কিন্তু আমরা প্রতিসমতা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ঠিক এই পাশে যেরকম এই পাশেও ঠিক সেই রকম। হ্যাঁ, এখন তোমার হচ্ছে যে এখানে যে 0 0 বিন্দু আছে, এই 0 0 বিন্দু থেকে যত -x এ যাবা, তার জন্য যে যত -x যাবা তার জন্য যে -y ভ্যালু পাবা, ঠিক সেই পরিমাণ x ওই দিক গেলে ঠিক সেইটারই সেই -y এর পজিটিভ ভ্যালুটা পাবো y। এটাকে বলতেছি হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে কি প্রতিসম। এবং দেখো যে আমি যে এই রেখাটা টানলাম, এর এই পাশে যতটুকু পোরশন আছে ঠিক এই রেখার এই পাশে ততটুকু পোরশন আছে, এই পাশে যতটুকু পোরশন আছে এর এই পাশে ততটুকু পোরশন আছে। তো আমরা চাইলে এটাকে কি বলতে পারি, তোমার হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে, মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম। আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ারেন্স করা প্রয়োজন যে আমি যে রেখাটা টানছি এটা শুধুই বোঝার স্বার্থে। এখানে আসলে এখানে তুমি চাইলে অন্যরকম রেখাও টানতে পারো, যে এরকম একটা রেখাও টানতে পারো, হ্যাঁ, বা এরকম রেখাও টানতে পারো। এখানে ম্যাথমেটিক্যালি আসলে যে এই রেখার সাপেক্ষে প্রতিসম এরকম না, কথাটা হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম। আমি জাস্ট একটা রেখা ড্র করে দেখাইছি যে এই পোরশন যতটুকু ভাগ করতেছে এই পোরশন সেমটুকু ভাগ করতেছে, রাইট। এখানে আসলে রেখার ব্যাপারটা নাই, যেমনটা y অক্ষের সাপেক্ষে বা x অক্ষের সাপেক্ষে বা x = -2 সাপেক্ষে যে প্রতিসমতার কথাটা বলছি, এখানে কিন্তু সেরকম কিনা, এখানে মূল বিন্দুর সাপেক্ষে বিন্দুর কথা বলতেছি। আমি রেখা ড্র করছি শুধুমাত্র তোমাকে দেখাইতে যে ওই পাশে যতটুকু ছেদ করতেছে এই পাশে ততটুকু ছেদ করতেছে। ওকে, এখন হলো যে সিমেট্রির কথা বললাম, রিফ্লেকশনটা কিরকম আসতে পারে। দেখো, রিফ্লেকশনটা হলো যে ধরো y = x √x, এটার কার্ভটা কিরকম, এটার কার্ভ এরকম না, ঠিক এই রেখার রিফ্লেকশনটা হচ্ছে মাইনাস এইটা, ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে যে এইটা। তাহলে এখানে সিমেট্রিক লাইন কোনটা, সিমেট্রিক লাইনটা হচ্ছে যে এইটা, ঠিক আছে। এই রেখার সাপেক্ষে রিফ্লেকশন হচ্ছে এই কার্ভের রিফ্লেকশন হচ্ছে যে এই কার্ভ। তার মানে কখনো কখনো একটা কার্ভের মধ্যে রিফ্লেকশন নাও কাজ করতে পারে ওই সরলরেখার মতো, ঠিক আছে। সেক্ষেত্রে দুইটা কার্ভ মিলে একটা রিফ্লেকশন দেখাইতে পারে। সেটা হলো যে এই x অ্যাক্সিসের যে রেখাটা আছে এইটার এই রেখার সাপেক্ষে যেটা হচ্ছে y √x, ওইটার রিফ্লেকশন হচ্ছে y √x। বোঝা গেল? এরকম হইতে পারে। তার মানে কি বললাম, যে আমরা যদি সেম x এর জন্য যদি প্লাস y এবং মাইনাস y দিয়ে সেম x পাই, দেখো এখানে রুটের বাইরে -x দেওয়া মানে আসলে বেসিক্যালি কিন্তু এই মাইনাসটা আমি চাইলে এখানে লিখতে পারি না, এটার সামনে লিখতে পারি না, এটা কেটে দিয়ে একই কিন্তু মান, রাইট। তার মানে আমি এটাই বোঝাচ্ছি যে y এবং -y কি আসছে, সেম x এর জন্য আসছে। সেক্ষেত্রে আমরা কিন্তু কি পাবো, y এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক লাইন পাবো, যেটা আমি একটু আগে বললাম, ওটা কার্ভ আকারে দেখায় নাই, এখানে তুমি পেয়ে গেলা, ঠিক আছে। সরি, y এক্সিসের সাপেক্ষে না, x এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক লাইন পাইলাম, যেটা আমি ওখানে আঁকাই নাই এখানে আঁকায় দেখালাম। এবং এই তোমার x এক্সিসের সাপেক্ষে এই কার্ভের রিফ্লেকশন এখানে পাই গেলাম। বোঝা গেছে? ওকে, একই ভাবে যদি আমরা চিন্তা করি যে x কে -x এবং +x এর জন্য সেম y আসে, সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা আরেকটা রেখার সাপেক্ষে রিফ্লেকশন পাইতে পারি। যেমন আমি যদি ডিফাইন করে দেই যে y = x², বলে দিলাম যে x শুড বি গ্রেটার দ্যান 0, শুড বি অ্যান্ড ইকুয়াল টু গ্রেটার দ্যান 0, তাহলে কিন্তু আমার রেখাটা হবে হচ্ছে যে এরকম, এটা কার্ভ হবে, ঠিক আছে। আবার আমার যদি বলে দেই যে x লেস দেন গ্রেটার দেন লেস দেন অ্যান্ড ইকুয়াল টু 0, সেক্ষেত্রে কার্ভ হবে কিন্তু হচ্ছে এই যে এইটা। সেক্ষেত্রে এই যে এই y এক্সিসের সাপেক্ষে এই যে এই রেখার প্রতিসম হচ্ছে এটা, রিফ্লেকশন হচ্ছে ওইটা, আর মাঝখানে এটা হচ্ছে প্রতিসম। সো এই হচ্ছে রিফ্লেকশন এবং ইনভার্সের রিফ্লেকশন, সিমেট্রিক লাইন, ইনভার্স ফাংশন এবং হরিজন্টাল লাইন কথা। তার মানে আমরা কি বুঝলাম এখানে, আমরা বুঝলাম যে x এবং -x এর জন্য যদি সেম y আসে, x এবং -x এর জন্য যদি সেম y আসে, সেটাকে আমরা y অক্ষের সাপেক্ষে প্রতিসম বলবো, এবং সেই y অক্ষের সাপেক্ষে আমরা রিফ্লেকশনে দেখতে পারবো x এর অক্ষের ধনাত্মক দিকে এবং ঋণাত্মক দিকে। একইভাবে যদি -y এবং y এর জন্য সেম x ভ্যালু পাওয়া যায়, সেক্ষেত্রেও আমরা রিফ্লেকশন দেখতে পারবো, এবং হচ্ছে একই এক্সিসের উপর দিকে এবং নিচের দিকে, ঠিক আছে। আবার যদি -x এর জন্য যদি -y আসে, সেক্ষেত্রে সেম x এর জন্য যদি সেম y আসে, তাহলে আমরা ওটাকে বললাম মূল বিন্দুর সাপেক্ষে সিমেট্রিক, ঠিক আছে। এবং আরো কিছু বললাম যে একটা সরল রেখার নিজের রেখার মধ্যে কখনো সিমেট্রিক লাইন থাকে না, ঠিক আছে। এর জন্য তার ইনভার্স ফাংশনের প্রয়োজন পড়ে, এবং রিফ্লেকশনের ক্ষেত্রেও সেম। আর হচ্ছে কার্ভের ক্ষেত্রে কখনো কখনো
ঠিক আছে, কখনো কখনো কার্ভের ক্ষেত্রে মানে বক্ররেখার ক্ষেত্রে কখনো কখনো আমরা হচ্ছে নিজ রেখার মধ্যেই সিমেট্রিক লাইন এবং রিফ্লেকশন দেখতে পাই, আবার কখনো কখনো আরেকটা রেখারও প্রয়োজন হয়। তো বন্ধুরা, তোমাদের হচ্ছে ক্লাস লেকচার 3 এখানেই শেষ। আমরা পরের লেকচারগুলোতে ক্লাস 4-এ আরও কিছু তথ্য জানার চেষ্টা করব, তারপর ইনশাল্লাহ আমরা প্র্যাকটিস প্রবলেমে যাব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।